আজকে আমারই ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে ছোটোবেলায় ঘটে গেছে। একটা মেয়ে ভর্তি হয় আমাদের ক্লাস 5-এ। তো ওখানে একটা মেয়ে গুটিসুটি মেনে বসে আছে। তো হঠাৎ করে পাশ দিয়ে আমি শুনছি যে এরকম একটা কথা। তাকিয়েছি, চুলটা না পুরো একদম ওর এরকম ভাবে বসে আছে আর কি। হ্যাঁ, মুখটা দেখা যাচ্ছে না। বলছে কি, তুই তো অনেক দিন আমাকে দেখিসনি, দেখ দেখ এরকম করছে। আমি যে, তুই গলাটা এরকম চেঞ্জ হয়ে গেল, তোর কি হয়েছে বলে এখন ঝাঁকিয়েছি। এবার চোখটা পুরো লাল হয়ে গেছে, টকটকে লাল। হাসছে, হাসিটা একদম বিদ্রুপ হাসি, মানে অন্যরকম হাসিটা। এবার হঠাৎ করে দরজাটা একবার খুলছে, একবার বন্ধ, জানলাও তাই খুলছে, একবার বন্ধ হচ্ছে। এবার একটা হাত আমার হাতের ওপর পড়লো। হাতটা কিন্তু খুব বড়ও না, আবার খুব ছোট না, মাঝারি ছোট। সেই সময় আমার মনে হলো কেউ না আমার বুকের ওপরে কেউ চাপ দিয়ে বসলে যেরকম হয়। এবার সে কানে কানে বলছে, আমি আছি, আমি তো বললাম আমি তো এখানে থাকবো, আর আমি সারা জীবনই থাকবো। হ্যাঁ। শুক্রবারের রাত আর রাত ৯টা মানে হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের নতুন অতিথি সুবর্ণা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো। প্রথমেই বলে রাখি যে আপনারাও যদি সুবর্ণার মতো এখানে এসে ঘটনা শোনাতে চান, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। এবার আসি সুবর্ণার কাছে। আজই কি ঘটনা এনেছো? আজকে আমারই ঘটে যাওয়া একটা ঘটনা বলছি, যেটা হচ্ছে ছোটোবেলায় ঘটে গেছে। আচ্ছা। অ্যারাউন্ড ধরো 2010-2011। তো এই সময় আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো তুমি এমনিতে জানো যে ক্লাস 5-এ এবং 10 আর 12-এ এমনি ক্লাস চেঞ্জ হয় আর কি, মানে অন্য স্কুল থেকে অন্য স্কুলে সবাই চেঞ্জ করে, স্কুল চেঞ্জ করে। তো সেরকমই একটা মেয়ে ভর্তি হয় আমাদের ক্লাস 5-এ। তো আমরা যখন ছোট, মানে তখন তো খুবই ছোট, তো সেই সময় অনেক অচেনা মুখ। যখন আমি ক্লাস 5-এ প্রথম গেলাম স্কুলে, মানে আমি কোনো স্কুল চেঞ্জ করিনি, আমি ক্লাস 1 থেকে যে স্কুলে পড়েছি একদম 12 অবধি পড়েছি, ঠিক আছে। তো এবারে আমি ক্লাস 5-এ যখন নতুন রুমে ঢুকলাম আর কি, আমাদের ক্লাস রুমে, তো সেখানে গিয়ে দেখছি যে অনেক অচেনা মুখ আছে এবং অনেক চেনা মুখও আছে। এবার আমাদের যে যারা বন্ধু ছিলাম একসাথে, তারা আমরা সবাই একসাথে একটা জায়গায় বসেছি আর কি। তো অনেক অচেনা মুখও আছে, সবার সাথে সবাই মানে ইন্ট্রোডিউস করছে আর কি, কথাবার্তা বলছে, কথোপকথন হচ্ছে। তো সেই সময় আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে একটা লাস্ট বেঞ্চে, মানে আমাদের ঘরটা না, যে 5-এর ঘরটা, আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আমাদের যে 5-এর ঘরটা ছিল ক্লাস 5A, মানে সেকশন হচ্ছে এ। তো সেইখানে হচ্ছে অনেক বড় একটা হলঘর ছিল। এবার অনেকটা বড় পেজ নিয়ে ওই জায়গাটা। তো এবার লাস্ট বেঞ্চটা মানে অনেকটাই দূরে, আমরা বসেছিলাম সেকেন্ড বেঞ্চে। তো আমরা 5 জন বসেছিলাম। তো সেখানে লাস্ট বেঞ্চটা হচ্ছে অনেকটাই দূরে, কিন্তু আমার চোখটা গেছে ওই দিকে, লাস্ট বেঞ্চের দিকেই। তো ওখানে একটা মেয়ে গুটিসুটি মেনে বসে আছে। হ্যাঁ, চুপচাপ, মানে অচেনা মুখ। আমি বুঝতে পারলাম হয়তো সে অন্য স্কুল থেকে স্কুলে এসেছে। তো এবার আমি আমার বান্ধবীকে বললাম কি, দেখ আর একটা মেয়ে ভর্তি হয়েছে, ওই লাস্ট বেঞ্চে বসে আছে। তখন ও মানে বললো কি, হ্যাঁ তো অনেকেই তো ভর্তি হয়েছে, তোর ওদিকেই বা যাচ্ছে কেন চোখটা। তো এবার আমি এমনিতেই একটু মিশুকে স্বভাবের ছিলাম, ঠিক আছে। এবার সবাই দেখছি সবার সাথে কথা বলছে, যারা নতুন এসছে তারাও কথা বলছে, কিন্তু ওই মেয়েটা কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। তো আমি ভাবলাম হয়তো অনেকে আছে না যে কথা বলতে একটু হেজিটেশন হয়, একটু কথা বলতে পারে না, আর অচেনা লোকের সাথে কথা বললে একটু প্রবলেম হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো আমি গিয়ে একটু কথা বলি, আমি গিয়ে ফ্রেন্ডশিপটা করি। তো এবার 4th পিরিয়ড হয়ে গেছে, যখন আমাদের টিফিন পিরিয়ড, তখন আমার যে বান্ধবীরা ছিল তারা বললো কি, চল এবার আমরা নিচে যাই, মানে আমরা তখন ব্যাডমিন্টন এগুলো খেলতাম আর কি, নিচে মাঠে গিয়ে, আমাদের একটা বড় মাঠ ছিল। তো সেখানে আমি বললাম কি, না আমি আজকে যাবো না, তোরা যা। তখন ওরা বললো কেন? তখন বলছে না, আমি তখন বললাম আমার ভালো লাগছে না, তোরা যা, আমি এখানেই থাকি। তো এবার ওরা চলে গেছে, বলছে ঠিক আছে, তোর যদি ভালো লাগে তাহলে নিচে আসিস।
এবার ওরা চলে গেছে। এবার বেশিরভাগ মানে বাচ্চা তো সবাই নিচে চলে যেত। এবার গিয়ে খেলাধুলা হতো, আধ ঘন্টার মতো টিফিন পিরিয়ড ছিল। তো বেশিরভাগ পুরো ক্লাসরুমটা এমনিতেই ফাঁকা টাইপের, ঠিক আছে, কেউ সেরকম নেই। এবার আমি আছি আর ওই মেয়েটা দিকে চুপ করে বসে আছে। তো আমি ওখানে গিয়ে আমি গেলাম, ওখানে গিয়ে আমি দেখি তো ও এরকম চুপ করে বসে আছে কেন, কারোর সাথে কথা বলছে না। তো আমি গিয়ে বললাম, হাই আমি সুবর্ণা, তোমার নামটা কি, এরকম জিজ্ঞেস করলাম আর কি। তো ও আমার দিকে তাকালো, মানে খুবই সুন্দর দেখতে, চোখটা একদম টানা টানা, অনেক বড় চুল, কোমর কোমর পেরিয়ে গেছে চুলটা, খুবই সুন্দর, মুখটা একদম পান পাতার মতো, মানে দেখলেই খুবই ভালো লাগবে, একদম মিষ্টি মেয়ে। তো আমি বললাম, তোমার নাম কি? তখন ও বললো কি, আমার নাম তানিশা, তানিশা হালদার। তো আমি বললাম, নাইস টু মিট ইউ, এরকম বললাম। তো ও আমার সাথে কথা বলছে, তখন আমাকে হঠাৎ করে বললো কি যে, হ্যাঁ তুমি যে লুচি তরকারিটা এনেছো আমাকে দেবে না? তখন আমি যে লুচি তরকারি, ও সেকেন্ড বেঞ্চ থেকে কী করে দেখলো, মানে অনেকটা হুম। দূরে ডিস্টেন্সেও বসে আছে, তো ওখান থেকেও কী করে দেখলো যে আমি লুচি তরকারি এনেছি? আমার এটা একটু অদ্ভুত লাগলো। আমি তখন টিফিনটা বেরও করিনি, ঠিক আছে। আমি বলছি, হ্যাঁ অবভিয়াসলি দেবো না কেন, কিন্তু আমি আর জিজ্ঞেস করিনি তুমি কী করে জানলে বা কিছু, কী ভাববে, তো নতুন পরিচয়। আমি তখন আমার ডেস্কে গিয়ে লুচি তরকারিটা নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে দিয়েছি, মানে আমার একটা টিফিন যে ঢাকনাটা থাকে তার মধ্যে একটু লুচি আর তরকারি দিয়েছি, ওকে পাশে রেখেছে, ও রেখেছে। তখন আমি বললাম কি যে, তোমার টিফিনটা শেয়ার মানে দাও আর কি, তোমার টিফিনটা বের করো। তখন বলছে, না আমি কিছু আনিনি। ঠিক আছে, অনেকে নতুন দিন কী হবে তাই জন্য হয়তো আনিনি বা কিছু, টেনশানে অনেক রকম ব্যাপার থাকে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে এটাই আমরা শেয়ার করে খাই। এবার তো আমি তো খেতে শুরু করেছি, ও কিন্তু কিছু খায়নি, আমি সেটা নোটিস করিনি, আমরা এমনি কথা বলছি। ও তখন আমাকে আর একটা কথা বললো, সেটা হচ্ছে যে, হ্যাঁ তোমার তো এখন অনেক চাপ, তুমি এই আবার স্কুল থেকে যাবে বাড়ি গিয়ে ওখান থেকে আবার পড়তে যাবে। হুম। তখন আমি বললাম, পড়তে যাব সেটা আমি ভাবছি, যে আমি কিন্তু একবারও ওকে বলিনি। আমাদের কমিউনিকেশন হয়েছে ধরো 10 থেকে 15 মিনিট হচ্ছে, তো এর মধ্যে কিন্তু আমি একবারও বলিনি যে আমি স্কুল থেকে গিয়ে আবার পড়তে যাব। তো আমি বললাম, হ্যাঁ যাবো তো। এবার আমি ভেবেছি হয়তো এরকমই তো হয়, আমাদের যেরকম রুটিন থাকে, যে স্কুল থেকে পড়তে যাওয়া, সকালে পড়তে যাওয়া, এরকম যেরকম একটা রুটিন থাকে, এবার সেটা ভেবেছি আমি, ওটাই ও ভাবছে। তো আমি বললাম, হ্যাঁ তোমার নেই? তখন ও বললো, না আমার তো এখন পড়াশোনা ভালো হয়েছে বাবা, আমার কোনো এখন চাপ নেই। আমি চাপ নেই এরকম বলছে কেন? তো বলছে, আমি তখন বললাম কি, হ্যাঁ তুমি তাহলে খাও। বলছে, হ্যাঁ আমার তো খিদে পাচ্ছে না। ঠিক আছে, আমার তো এখন খিদেও পাবে না, এরকম বলছে ও। আচ্ছা অদ্ভুত, মানে কথাবার্তাগুলো কেমন একটা অ্যাবনর্মাল কথাবার্তা। তো আমি তখন বললাম যে, ঠিক আছে চলো এমনি আমরা কথা বলছি অনেক রকম, যে তোমার বাড়িতে কে কে আছে, যেরকম কথা হয়। তো ও আমাকে একটা কথা বলল যে, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি কিন্তু তোমার সাথে থাকবো, তুমি আমাকে বন্ধু হিসেবে রাখবে তো? তখন আমি বললাম, হ্যাঁ কেন রাখবো না, আমার যেরকম আর আদার্স যে বন্ধুরা আছে তুমিও সেরকম থাকবে। তখন ও বলছে, না আমি তোমার খুব ভালো লেগেছে তোমাকে, আমি তোমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবো। এবার বাচ্চারা যেরকম বলে, এবার সবাই তো আর বেস্ট ফ্রেন্ড মানে থাকবো মানে সারা জীবন তো আর কেউ থাকে না, অনেক সময় অনেক জায়গায় স্কুল চেঞ্জ হয়, এই হয়, অনেক কিছু হয়, সেটা কেটে যায়। কিন্তু আমি তখন বলে, হ্যাঁ হ্যাঁ থাকবে না কেন, তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে, সারা জীবন থাকবে, তারপর আমরা চাকরি করব একসাথে, বিয়ে করব একসাথে, এরকম আর কি বলছি। তো এবার আমি তখন বললাম কি, আমরা তো এমনি মানে ধরো বর বউ খেলি, তো একটা মেয়ে বর সাজে একটা মেয়ে বউ সাজে, এবার তোমাকে না বউ সাজলে হেব্বি লাগবে, তোমাকে এখন সাজাবো। তখন ও হাসছে, তখন বলছে, তুমি আর আমাকে পাবে কোথায়, এরকম বলছে। আমি তখন বললাম, এটা কি কথা, তুমি তো এক্ষুনি বললে যে আমরা একসাথে থাকবো, তারপর আবার বলছো। হ্যাঁ, এই করতে করতে ঘন্টা পড়ে গেছে, মানে আমাদের সেকেন্ড যে ঘন্টা পড়ে, ফার্স্ট ঘন্টা সেকেন্ড ঘন্টা পড়ে, তারপরে আমাদের ফিট পিরিয়ড শুরু হয়। তো সেটা সেকেন্ড ঘন্টা পড়ে গেছে, সবাই চলে এসছে। চলে আসার পরে তো আমি এরকম বকবক করছি, তো আমার যে বন্ধুরা আছে সেটা আমাকে নোটিস করেছে। এবার তারা এসে বলছে কি, তুই কি পাগল হয়ে গেছিস? তখন আমি বললাম, কেন, আমি পাগল হব কেন? তখন তারা বলছে কি, কেন তুই যে এরকম একা একা বকছিস? তখন আমি একা একা বকছি, পাশে দেখেও কিন্তু নেই।
আমি তখন হ্যাঁ, তো ও তো নেই, ও কোথায় গেল? তখন বলছে যে হ্যাঁ, তোর মাথাটা এমনিই গেছে, আমি বুঝতে পেরেছি আমরা, এরকম হাসছে। তো বলছে আবার কাকে লুচি তরকারি দিয়েছিস, আমাদের তো দিসনি, আমাদের সাথে তো শেয়ার করিসনি লুচি তরকারি, এবার তুই কাকে ওটা দিয়েছিস, হ্যাঁ ভূতকে, এরকম বলছে। তখন আমি ভাবছি হ্যাঁ, তো আমি তো ও ও যে মানে ধরো একটা স্কুল যে ব্যাগটা সেটা তো অনেকে ওপরে রাখে, অনেকে নিচে রাখে। তো এবার দেখছি ও স্কুল ব্যাগটাও নেই, ঠিক আছে, আমি অতটা নোটিস করিনি ওটা, যখন ওরা বললো তখন আমি নোটিস করলাম। তো আমি ভাবছি হ্যাঁ, তো ওটা তো কিছুই নেই, ও মানে ওর কিছুই নেই, ওর ব্যাগও নেই, ও নেই, আমি বলছি, সে কোথায় গেল? আমি তো ওর সাথে এতক্ষণ কথা বললাম, আমার তো ভুল হতে পারে না। মানে আমি সেই ফার্স্ট পিরিয়ড থেকে ওকে দেখলাম, তারপরে টিফিন পিরিয়ডে আমি ওর সাথে কথা বললাম, তো এখন সে কোথায় গেল? তো তারপরে তখন ওরা বললো কি চল, তুই পাগল হয়ে গেছিস, তুই এখানে আর থেকে লাভ নেই, তুই চ আমাদের সাথে আয়, ওই কী বলে বেঞ্চে চলে আয়। তখন আমরা কথা এমনি ক্লাস শুরু হলো। এবার আমাদের 7 পিরিয়ডে ক্লাস শেষ হয়ে যায়, আমি বাড়ি আসলাম। বাড়ি এসে আমি ভাবছি যে এটা কি এতটা আমার ভুল হলো? মানুষের 5 মিনিট 10 মিনিট ভুল হতে পারে, তাহলে এতক্ষণ ধরে একটা মানুষের ভুল কী করে হয়? তো এটা নিয়ে আমি ভাবছি, কাউকে বলিনি। তো আমি এমনিতে একটু মানে কথাবার্তা বলতাম, খেলাধুলা করতাম। এবার সেদিনকে একদম পুরো চুপচাপ হয়ে গেছি। তো মা বলছে কি পড়া করিসনি যে তুই এরকম চুপচাপ হয়েছি, কেউ কি বকেছে, কোনো আন্টি বা স্যার কি বকেছে তোকে? আমি তখন বললাম না মা, কিছু হয়নি। তো আমি সেরকমভাবে পড়তে চলে গেলাম। এবার আসলাম, যেরকম আমাদের রুটিন সেরকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তো সকালবেলা উঠে আমি আবার স্কুলে গেছি। যাওয়ার পরে তো দেখবে এমনি একটা নোটিশ আসে আমাদের, মানে স্কুলে দেখবে কিছু হলে বা কিছু হলে একটা নোটিশ আসে। তো এবার ফার্স্ট পিরিয়ডে আমাদের ক্লাস টিচারের ক্লাস ছিল। তো তখন দেখছি একটা নোটিশ এলো। এবার নোটিশটা এলো, তখন সবাই ম্যাম পড়ে, তখন ম্যাম আগে মনে মনে পড়ে নিয়েছে, পড়ে নেওয়ার পরে তারপর আমাদের বলছে কি তোমরা একটু স্ট্যান্ড আপ হবে, মানে একটু দাঁড়াতে হবে। তো আমরা বললাম ঠিক আছে চলো দাঁড়াই। তখন বলছে যে একটা খুবই দুঃসংবাদ, তো একটা মেয়ে মারা গেছে। তো সবাই বলছে হে বাবা, কী করে, সবাই একটা মেয়ে যে কী করে মারা গেল। তো বলছে হ্যাঁ, একটা নতুন মেয়ে আমাদের স্কুলে জয়েন করেছিল, অ্যাডমিশান নিয়েছিল। এবার সে মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে বাসে করে তাকে আসতে হতো তার বাড়ি থেকে। তো যখন সে আসছিল বাসটা ধরতে গিয়ে সে আর একটা বাস মানে ধরতে পারেনি, আর একটা বাস এসে ওকে একদম ওখানে স্পটেড হয়ে গেছে। তো এটা খুবই তো দুঃসংবাদ, আর আমাদের স্কুলেই ভর্তি হয়েছিল একদিন, মানে ক্লাস করেনি কিন্তু ভর্তি তো হয়েছিল। তো আমাদের বদ্দি যে আছেন সে বলেছে যে এটা 2 মিনিটের নীরবতা পালন করতে। তো সবাই আমরা 2 মিনিটের নীরবতা পালন করলাম। তো একটা মেয়ে বলল যে আচ্ছা ম্যাম, ওই মেয়েটার নাম কি ছিল, এরকম জিজ্ঞেস করেছে। তো তখন ম্যাম বলছে কি হ্যাঁ, ওর নাম হচ্ছে তানিশা হালদার। তো আমি ওটা শুনে অবাক হয়ে গেছি, তানিশা হালদার, ও তো বললো আমাকে তানিশা হালদার। তো আমি বললাম কি ম্যাম সত্যি তানিশা হালদার? তখন ম্যাম বলছে হ্যাঁ তানিশা হালদার, তো এখানে লেখাই আছে নোটিশে। আমার কানে শুধু ওটাই বাজে যে তানিশা হালদার, তাহলে আমি কাকে দেখলাম? তো আমার একটা বান্ধবী ছিল, তাকে আমি বললাম যে দেখ, আমি যার সাথে কালকে কথা বলছিলাম সেও কিন্তু তানিশা হালদার ছিল। তখন ও বলছে কি তুই এই গল্পের বই, মানে আমি এমনিতেও ভূতের গল্প খুব পড়তাম ছোটোবেলা থেকে। তো বলছে এগুলো তুই বাদ দে, তুই পাগল হয়ে গেছিস, তুই কবে কথা বললি, আমার তো কই কিছু দেখিনি। তখন তখন বললাম যে ওই মেয়েটাকে তোরা নোটিস করিসনি? তখন বলছে না, আমরা তো কোনো মেয়েকেই দেখিনি, তোর এটা কোনো ভুল হচ্ছে আর কিছু না। তো এবার আমি ভাবলাম হয়তো আমাকে ভুল, না এটা সত্যি, মানে এটা কিন্তু আমি ভেবেই যাচ্ছি যে এটা কি সত্যি আমার সাথে ঘটলো না আমি এটা ভাবছি। এবার বাচ্চাদের মন একটা আবেগ প্রবণ হয়। এবার মাকে এসে আমি সেরকমভাবে কিছু বললাম না, শুধু বললাম কি একটা মেয়ে মারা গেছে এই ব্যাপার। তখন মা বলছে বাবা সে একদিনও ক্লাস করতে পারেনি? তখন আমি বললাম না, একদিনও ক্লাস করতে পারেনি। তো এইভাবে ধরো 5 6 এরকম হয়ে গেছে। তখন আমি আস্তে আস্তে ভুলেই গেছি, একদিনের ব্যাপার কি আর মনে রাখা যায়? তো এই করতে করতে আমি ওই স্কুলেই 11-এ ভর্তি হয়েছি, ঠিক আছে।
তোমাকে আগেই বলছি যে আমি স্কুল চেঞ্জ করিনি। তো আমার এমনিতে বান্ধবী ছিল, বান্ধবী বন্ধু এমনি সব ছিল, কিন্তু বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি কাউকে রাখিনি, মানে সেরকমভাবে কারোর সাথে আমার বন্ডিংটা হয়নি এতদিনে। তো যখন ক্লাস 11-এ পড়ি তখন একটা মেয়ের সাথে আমার আলাপ হয়। মেয়েটার নাম ছিল পল্লবী। হুম। তো পল্লবীও অন্য স্কুল থেকে এসেছিল। সেও হচ্ছে কমার্স নিয়ে পড়েছে, আমিও কমার্স নিয়ে, আমরা একসাথে মানে পড়ছি আর কি। তো সে আমাকে যখন ফার্স্ট দিন আমার সাথে ওর আলাপ হয়, এমনি কথাবার্তা বলছি, ঠিক আছে। তো 2 সপ্তাহের মধ্যে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে যায়। মানে আদার্স যে বান্ধবীরা আছে তারা তো আছেই, বান্ধবী বন্ধু বলো, কিন্তু ওর সাথে আমার বন্ডিংটা মানে সব কিছুতেই ওর সাথে আমার মিল। দেখবে মিল থাকলে সেটা বেস্ট ফ্রেন্ড হিসাবে পরিণত হয়। আমি একদিন স্কুলে বলছি কি, তুই আমার খুব ভালো বন্ধু রে, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তখন পল্লবী বলছে কি, হ্যাঁ তুইও আমার খুব ভালো বন্ধু, মানে এতদিনে এরকম একটা বন্ধু আমি পাইনি। তো আমরা খুব কথা বলতাম, ভীষণ কথা বলতাম। এবার আমার তখন নতুন ফোন, এবার সবসময় ওর সাথে কথা বলছি, এ করছি। তো আমরা একসাথে কোচিংয়েও যেতাম, একই কোচিংয়ে আমরা ভর্তি হয়েছি। তো আরও আদার্স 3-4 জন আমার সাথে পড়তো আর কি। তো একদিনকে আমাদের দেখবে 11-এ এমনি অফ পিরিয়ড থাকতো, মানে ধরো 8টা পিরিয়ড, তার মধ্যে একটা পিরিয়ড আমাদের নেই, এরকম হতো। তো একদিনকে আমাদের কি হয়েছে, 5th পিরিয়ডটা আমাদের নেই, মানে আমার আর ওর নেই, আর সবার আছে। তো এবার ওরা সবাই, তখন ও বলছে কি চল তাহলে আমরা ওপরে গিয়ে একটা, আমাদের এমনি একটা ঘর ছিল যেখানে যাদের অফ পিরিয়ড থাকতো তারা এসে এমনি গল্প করতো, এমনি পড়াশোনা এমনি করতো আর কি। তো আমাদের একদম স্কুলটা ছিল গঙ্গার পাশে। আমি স্কুলটার নাম বলছি না, এটা হচ্ছে আমাদের একদমই গঙ্গার পাশে, ঠিক আছে। তো এবার ওখানে গিয়ে আমরা এমনি গল্প টল্প করতাম। তো ও বলছে চল ওখানে গিয়ে একটু বসি, গঙ্গার হাওয়া খাওয়া যাবে আর খুব ভালোও লাগে, এবার অনেকগুলো জানলা। তো আমি তখন বললাম চল তাহলে ওখানে গিয়ে বসি। তো ওখানে গেছি, ঘরে দেখছি কেউ নেই, মানে 5th পিরিয়ডটা অতটা কারোর অফ নেই, আমার আর ওর ছিল, আর একটা মেয়ে ছিল, সে আবার দেখলাম নিচে চলে গেল। তো আমি আর ও বসে গল্প করছি, অনেক রকম কথা হচ্ছে। হঠাৎ করে মানে ওর চুলটা এমনিতে ছাড়া ছিল, মানে এমনিতে বিউনি করে যেতে হতো, এবার চুলটা ভিজে ছিল। এবার তখন ও বলছে কি, ও বাবা এই আন্টিদের জন্য একটু চুলটা খুলতে পারি না, আমার চুলটা পুরো একদম যাবে। এবার চুলটা খুলে দিয়েছে, তখন তো কেউ নেই, ফাঁকা। তো চুলটা খুলেই ও বসে আছে, আমি আরও বসে আছি। হঠাৎ করে আমি এমনি বক 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 করছি, এবার আমি বেশি কথা বলতাম, ও একটু হ্যাঁ হুঁ এরকম করতো। তো হঠাৎ করে পাশ দিয়ে আমি দেখছি, শুনছি যে হুম হুম এরকম একটা কথা। ও কিন্তু এরকম বলে না, ও বলে হ্যাঁ সেই তো এরকমভাবে কথা বলে, হুম হুম কোনোদিন বলে না। আমি তখন বলছি কি, এই পল্লব, মানে পল্লবীটা পল্লব আর কি। আচ্ছা এই পল্লব, কী রে তুই কী হু হু করছিস, এরকমভাবে তাকিয়েছি, মানে তাকিয়েছি, চুলটা না পুরো একদম ওর এরকমভাবে বসে আছে আর কি, হ্যাঁ মুখটা দেখা যাচ্ছে না। তো আমি যে কী, তুই এরকম পাগলের মতো ভূতের মতো বসে আছিস কেন, চুলটা দিয়ে একটু ওপর দিকে তোল, একটু দেখি মুখখানা। তখন ও এরকমভাবে আমার দিকে বলছে হ্যাঁ, এরকম এমনভাবে তাকিয়েছে, বলছে হ্যাঁ অনেকদিন তো আমাকে দেখিসনি, দেখ দেখ, এরকমভাবে আমার দিকে, মানে মনে হচ্ছে কি মারতে আসবে এরকম একটা ব্যাপার। তো আমি বলছি এরকম করছিস কেন তুই, হ্যাঁ এবার চোখগুলো খুব বড় বড় হয়ে গেছে, মানে মুখটা না অন্য রকম টাইপের হয়ে গেছে, ওর যে মুখটা সেটা আমি দেখছি, মানে অনেকগুলো মুখ, মানে আলো, একটা কেমন একটা অদ্ভুত লাগছে ওকে। এবার তখন দুপুরবেলা ধরো 5th পিরিয়ড, মানে কটা 3টে 3:30 এরকম হবে। তো না তার ওই 2:30 3টে এরকম হবে। তো এবার আমি বলছি, তুই এরকম করছিস কেন, আর সেদিনকে ছিল হচ্ছে তোমার মঙ্গলবার। আমি বলছি তুই এরকম করছিস কেন পাগলের মতো। এবার আমার হাতটা না চেপে ধরেছে, এমনভাবে চেপে ধরেছে, আমিও মানে হাতটা মানে করতে পারছি না। আমি বলছি তুই হাতটা এবার এরকম চেপে ধরেছিস কেন পাগলের মতো, হাতটা ছাড়, আমার তো লাগছে। এবার ওর কণ্ঠস্বরটা কী হয়েছে, দুটো কণ্ঠস্বর, মানে ওর তো কণ্ঠস্বর আছেই, ও তো কথা বলছেই, ভোকালটা হচ্ছে দুটো হয়ে গেছে, মানে আরেকটা মেয়ে হয়তো কোনো কথা বলছে, মানে দুটো কণ্ঠস্বর দেখা মনে হচ্ছে। বলছে কি তুই তো অনেক দিন আমাকে দেখিসনি, দেখ দেখ এরকম করছে।
আমি বলছি তুই গলাটা এরকম চেঞ্জ হয়ে গেল, তোর কী হয়েছে বলে এরকম ঝাঁকিয়েছি। এবার চোখটা পুরো লাল হয়ে গেছে, টকটকে লাল। এবার মুখটা মানে হাসছে, হাসিটা একদম বিদ্রূপ হাসি, মানে অন্যরকম হাসিটা। তো বলছে আমি যে দেখ দেখ তুই তো আমাকে অনেকদিন দেখিসনি, দেখ এরকম করছে। তো আমি যে কী রে তোর কী হয়েছে বলে এরকমভাবে একটা চড়ের মতো মেরেছি আর কি, হালকা। হ্যাঁ, এবার মারার পরে না ও পুরো পড়ে গেছে, বেঞ্চ থেকে পড়ে গেছে। আমি যে কোল লাগলো কি না দেখি, তো মানে ছোটো বেঞ্চ, বেশি বড় না, লোয়ার বেঞ্চে বসে আছি। তো আমি দেখছি ও পুরো একদম অজ্ঞানের মতো হয়ে গেছে। যে কী হলো, ওর তো কোনো প্রবলেম ছিল না, আগে তো আমাকে কোনোদিন বলেনি, কিন্তু 2 সপ্তাহ তো মানে ওই 3 সপ্তাহ মতো আলাপ, হয়তো তা অন্য কিছু হতেও পারে সেটা আমরা জানি না। এবার আমি জলের দিচ্ছি, জল ছিটা দিচ্ছি, তখন ও উঠেছে। আমি বলছি তোর কী হয়েছিল? তখন ও বলছে আমার তো কিছু হয়নি, তুই এখন জল দিচ্ছিস কেন আমার মুখে? তখন আমি বলছি হ্যাঁ তোর তো হয়েছিল, তুই কী সব বলছিলি যে অনেকদিন দেখিসনি বা এইসব বলছিলি। তখন ও বলছে না আমি কিছু বলিনি, তুই পাগল হয়ে গেছিস, তুই মুখের মধ্যে জল দিচ্ছিস, আমার কিন্তু এগুলো একদম পছন্দ না, ও আমাকে বলছে। তো আমি বললাম ঠিক আছে চল, আমারই হয়তো ভুল। এবার তখন 50 হয়ে গেছে। এবার আমরা সব নিচে চলে গেছি, ওর দিকে আমি খালি তাকাচ্ছি। এবার ও বলছে কি তুই আমার দিকে এরকম তাকাচ্ছিস কেন, তোর কী হয়েছে? তো আমি তখন বললাম না কিছু হয়নি। এবার আমার সেরকমভাবে আমি সেদিনকে কথা বলিনি ওর সাথে। তখন আমার হঠাৎ করে মনে হলো যে কিছু একটা হচ্ছে। আমি যখন এতদিন আমার সাথে কিছু হয়নি, যখন আমি ওকে বললাম যে আমি তো তুই খুব ভালো আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তারপর থেকে এই জিনিসটা হচ্ছে। আমি ওই জিনিসটা ভুলে গেছি, মানে 5-এর যে ব্যাপারটা ওটা কিন্তু আমার তখনও মাথায় নেই যে ওটা কিছু হতে পারে। আমি ভাবছি কিছু একটা মনে হয় প্রবলেম হচ্ছে, নাকি কী হচ্ছে ব্যাপারটা। আর আমার একটা মানে স্বভাব ছিল, আমি যখন রাত্রে ঘুমাতাম না, আমি তখন মানে খেয়ে দিয়ে উঠে ভূতের গল্প এইসব আর কি পড়তাম আর কি। তো ভূতের সিরিজগুলো এগুলো সব শুনতাম, আমার খুব ভালো লাগতো, ভূতের জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি হচ্ছে এইগুলোই কি মানে আমার মাইন্ডে আছে বলে কি এগুলো আমার মনে হচ্ছে খালি, ওর কিছুই হয়নি আমি এগুলো ভাবছি। এবার আমার মা বলতেন যে এরকম সবসময় এরকম ভূতের জিনিস ভাববে না বা কিছু করবে না, একটা মাইন্ডেরও তো ব্যাপার থাকে, যেটা তুমি ভাববে দেখবে সেটাই তোমার মাইন্ডে সবসময় কাজ করে। তো আমি তখন ভাবলাম কি না, আমি আর এরকম দেখবো না, দেখবে তা হলো এতদিনে একটা অভ্যাস, সেটা তো আর পাল্টানো যায় না। আমি বলছি ঠিক আছে আমি অল্প অল্প করে একটু শুনবো, বেশি শুনবো না। এবার দেখবে 1টা 1:30 বেজে যেত, মানে এই গল্প শুনতে, মানে গল্প এত ইন্টারেস্টিং লাগতো, মানে একটা গল্প বই পড়ছি খুব ভালো লাগছে, হ্যাঁ একটা মানে দেখছি খুব ভালো লাগছে। তখন নতুন নতুন ফোন, এবার ফোনের মধ্যে সব কিছু ভূতের সব জিনিসপত্র, সিনেমা টিনেমা এগুলো সব দেখছি, অনেক রাত হয়ে যেত ঘুমাতে। তো আমি তখন বললাম কি না, এই কী বলে আমি অল্প শুনবো, বেশি শুনবো না, তারপরে ঠাকুরের নাম করে ধর্মচল এইসব পড়ে আমি ঘুমিয়ে পড়বো, এসব ভাবছি। তো সেদিনকে রাত্রিবেলা আমি চুপচাপ বসে আছি, মানে আমি একাই শুতাম, আমার মা বাবা অন্য ঘরে শুতেন এবং আমি একা শুতাম। এবার আমার দিদির তখন বিয়ে হয়ে যায়। তো এবার আমি চুপচাপ বসে আছি, আমার দরজা মানে জানলাগুলো সব এমনি খোলা থাকতো, হালকা খোলা থাকতো, তখন এপ্রিল এরকম হবে, এপ্রিল মে মাস এরকম হবে। তো শুয়ে আছি, হঠাৎ করে না মনে হলো খুব ঠান্ডা লাগছে আমার, আমি কিন্তু এসি চালাইনি, কারণ আমি এসি চালাতাম না বেশি, কারণ আমার ঠান্ডা লাগা ধাত ছিল। তো সেই জন্য না আমি এসি খুব কম চালাতাম, পাখা চলতো ঠিক আছে, যখন খুব গরম লাগতো তখনই। এবার আমি তো এসি তো আমি চালাইনি, এত ঠান্ডা লাগছে কেন আমার, এবার পাখাটাও খুব জোরে নয়। হ্যাঁ, এবার যে এত ঠান্ডা লাগছে, মানে খুব মানে এত ঠান্ডা লাগছে, মানে খুব মানে হয়ে যাচ্ছে আর কি, মানে আরও 3-4টে চাদর গায়ে দিলে এরকম হয়। আমার কি জ্বর আসলো মনে মনে ভাবছি, আমার কি জ্বর আসলো, এবার হাত দিচ্ছি গায়ে, এবার বুঝতে পারছি না। এবার হঠাৎ করে দরজাটা একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, জানলাও তাই খুলছে একবার বন্ধ হচ্ছে। এবার তখন কটা বাজে ধরো ওই 2-2:30 এরকম। এবার সেদিনকে আমার ঘুম আসছিল না, চুপচাপ বসে আছি। আমি তখন ভাবছি কি যে এরকম হচ্ছে কেন, যে দরজাটা খুলছে বন্ধ হচ্ছে। তো এবার আস্তে আস্তে আমার তন্দ্রা মতো এসছে, আমি এই বসে থাকতে থাকতে শুয়ে পড়েছি। এবার তারপরে মনে হলো আমার পাশে না কেউ একজন শুয়েছে।
এবার আমার মা মাঝে সাঝে আসতো। এবার যখন মাঝে সাঝে এসে পাশে শুতো বা কে মানে গিয়ে বলতো কী হয়েছে, বা যখন আমার জ্বর আসতো উনি পাশে শুতেন। এবার আমি ভাবছি ও মা তুমি এসছো, এরকমভাবে আর কি তন্দ্রা ছন্দাভাবেই বলছি। তখন দেখি কোনো আওয়াজ নেই। এবার একটা হাত আমার হাতের ওপর পড়লো। আচ্ছা। হাতটা কিন্তু খুব বড়ও না বা খুব ছোটো না, মাঝারি ছোট, ঠান্ডা একদম। আমি তখন বলছি কি ও মা তুমি এত ঠান্ডা কেন, আর এরকম এত দেখবে মায়ের মানে হাত স্পর্শটা তো হুম, আমি বুঝি যে কীরকম কী স্পর্শ। আমি তখন বলছি এটা তো মায়ের স্পর্শ নয়। হ্যাঁ, তখন এরকম মানে এতটা ঘুম আর ঘুমও আসছে ভীষণ, মানে তন্দ্রাচ্ছন্ন আছি কিন্তু বুঝতে পারছি কেউ একজন আছে পাশে। এবার সে কানে কানে বলছে, মানে আমি মানে নিঃশ্বাসটা আমার ঘাড়ের কাছে এসে কানের কাছে এসে বলছে, আমি আছি, আমি তো বললাম আমি তোর সাথে থাকবো, তোমার সাথে থাকবো, আর আমি সারা জীবনই থাকবো। মানে ও আচ্ছা, আমাকে তুমি তুমি করেই বলতো, মানে প্রথম দিন আমাকে তুমিই বলেছে, তুই বলেনি। আচ্ছা। এবার আমাদের তো ফার্স্ট দিন আলাপ হয়েছিল, তারপর তো আর মানে হলো না। তখন আমি তখন বললাম কে কে বলে চোখটা আমি খুলেছি, দেখি কেউ নেই। শুধু একটা ঠান্ডা একটা বাতাস আমার চারদিকে একদম ঘুরছে। তো আমি ভাবছি যে এটা কি হচ্ছে আমার সাথে, আমার খুব ভয় লেগে গেছে। আমি দরজাটা খুলে এবার লাইটটা কী হচ্ছে হট করে অফ হয়ে গেছে। আমি একটা ডিম লাইট জ্বালিয়ে আর কি, মানে এমনি যে কোনো নাইট ল্যাম্প হয় সেগুলো জ্বালিয়ে শুয়েছি। তো সেটা একদম অফ হয়ে গেছে। এবার আমার এত ভয় লেগে গেছে, আমার এমনিতে মানে খুব বেশি ভয় লাগতো না, কিন্তু সেদিনকে আমার এত বেশি ভয় লেগে গেছে, আমি একদম দরজা খুলে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে মার যে মা বাবার যে ঘরের রুমে আছে সেই ঘরে নক করছি। এবার মা উঠেছেন। মা উঠে বলছে কি যে কী হলো তুই এরকম করছিস? তো মানে আমাকে খুব বিধ্বস্ত লাগছে। তো আমি বললাম কি মা আমার না খুব ভয় লাগছে, তুমি আসবে আমার পাশে শোবে? তো মা বলছে হ্যাঁ কেন শোবো না, তুই তো বলিস যে শুতে হবে না, আমি বড় হয়ে গেছি তাই জন্য তো তোর পাশে শুই না। এবার আমরা কি করতাম, মানে বন্ধুরা সবাই মিলে গল্প করতাম তো, মানে ধরো সবাই মিলে ফোনের মধ্যে গল্প করছি, মা ডিস্টার্ব হবে। আমি তখন বলতাম কি মা তুমি ওই ঘরে শোও, আমি একা শুতে পারবো, এরকম বলতাম। তো মা বলছে কি ঠিক আছে চল, গিয়ে শুচ্ছি তোর পাশে। হ্যাঁ, তো মা গিয়ে সেদিনকে শুয়েছে, সেদিনকে আর কোনো প্রবলেম হয়নি। তারপর দিন সকালবেলা উঠেছি, উঠে আমি স্কুলে গেছি, গিয়ে দেখছি পল্লবী মানে পল্লব সে আসেনি, পল্লবী। তো এরকম কোনো দিন হতো না, ঠিক আছে, মানে আমি যেদিনকে আসবো ও সেদিনকে আসবে না, আমাদের এমনি কথাবার্তা এরকম হয়ে যেত যে তুই পরের দিন আসবি তো, কালকে আসবি তো, তাহলে আমি, এরকম একটা হয় না বন্ধুদের মধ্যে। হ্যাঁ, মানে তুই না গেলে আমি যাবো না। হ্যাঁ, তুই এরকম না গেলে একটা আমি যাব না, হ্যাঁ, আমি না গেলে তুই আসবি, এরকম একটা ব্যাপার। তো আমি ভাবলাম যে কি কী ব্যাপার ও আসলো না কেন, 11টা বেজে গেছে, ঘন্টা পড়ে গেছে। হুম তো ওর পাশেই একটা মানে ওর বাড়ির পাশে একটা মেয়ে থাকতো। এবার ও আমাদের বন্ধু ছিল। তো ওকে আমি বললাম কি কী হলো পল্লবী আজকে আসলো না? তখন বলছে কেন তোকে কিছু বলেনি? এবার ও তো জানে যে আমার সাথে সবসময় কথা হয়। তো আমি বললাম না আমার সাথে তো কোনো কথা হয়নি, তোর সাথে কোনো কথা হয়েছে? তখন ও বলছে হ্যাঁ ও তো খুব জ্বর, কাল থেকে তো ভীষণ জ্বর। এবার ও একদম পাশেই থাকে, ও হুম, জানবে। তখন আমি বললাম সে কি, আমি তো জানি না, আমাকে তো ফোনও করেনি ও। তো বলছে তুই দেখ, এবার তখন তো আর স্কুলে ফোন অ্যালাউ ছিল না। আমি ঠিক আছে আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ওকে ফোন করবো বা ওর বাড়িতে যাব। তো আমার মনটা খারাপ হয়ে গেল যে সকালবেলা সে কালকে কথা হলো হলো, রাত্রিবেলা তো আর ফোন করিনি আমি ওকে। তা প্রতিদিনই আমাদের কথা হতো কিন্তু সেদিনকে হুম। আমি আর ফোন করিনি, আমার ভাল লাগছিল না, ফোন করিনি। তো ও আমাকে একটা ফোন করলো না, ওর এরকম জ্বর হলো, মনে মনে ভাবছি। তো সেদিনকে আমরা কোচিংয়ে তো একসাথেই পড়তাম। তো কোচিং যে স্যার ছিলেন তাকে আমরা বললাম কি যে পল্লবী এরকম জ্বর হয়েছে, আমরা একটু দেখতে যাব? তখন বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমাদের এমনিতে 2 ঘন্টা পড়াতেন স্যার। তো ঠিক আছে তোমাদের আমরা 1.5 ঘন্টা পড়াচ্ছি, তুমি যাও তোমরা গিয়ে দেখে আসো। আমি এবং আমার 3জন বান্ধবী ছিল আর একটা আমার বন্ধু ছিল। এবার আমরা 5জন মিলে গেলাম ওর বাড়িতে। এবার আমার বাড়ি থেকে কিছুটা দূরে। এবার ওখানে গেছি, যাওয়ার পরে অনেকটা বড়, ওদের বাড়িটা হচ্ছে বিশাল বড়, ঠিক বনেদি যে বাড়িগুলো হয় সেরকম বাড়ি।
তো এবার ওরা সব এমনি গল্প করছে, আমি একটু সামনের দিকে এগিয়ে গেছি, ঠিক আছে? গিয়ে এরকমভাবে দেখছি আর কি, সব জায়গাটা দেখছি। খুব সুন্দর জায়গাটা, খুবই ভালো বাড়িটা। এবার অনেক দিনের বাড়ি তো আমার এইসব জায়গা বেশ ভালো লাগে। এবার আমরা তো ধরো এমনি ফ্ল্যাট এসবের মধ্যে অভ্যস্ত, এরকম বনেদি বাড়ি দেখতে আমাদের খুব ভালো লাগে। এবার ওরা বলছে দেখ কী সুন্দর বাড়িটা, আমাদের যদি এরকম হতো, এরকম বলছি আমরা। তো হঠাৎ করে মানে ওদের বাঁদিকে ছিল হচ্ছে এমনি একটা বন জঙ্গল, মানে এমনি মানে ঘাস এরকম একটা জায়গা, আর ডান দিকে হচ্ছে একটা পুকুর ছিল, ঠিক আছে? তো একটা বড় পুকুর, ওখানেই ওরা চান টান সব কিছু করতো, মাছ টাছও নাকি ধরতো, মাছের ইয়ে ছিল। তো আমি তখন ওই দিকে না আমার চোখটা পড়ে গেছে। আমি এবার ভাবলাম কি আমি ওদিকটা গিয়ে একটু দেখি, ঠিক আছে? তো ওরা বলছে কেন এই সন্ধেবেলা তুই ওদিকে গিয়ে কী করবি, পুকুর পুকুর তো সেভাবে দেখতে পারবি না, অন্যদিন একদিন আসবো, তখন আমরা দেখবো। তখন আমি বললাম কি না, আমি তো ওদিকটা যাবো, তোরা ওদিকে ঢোক না, তোরা বাড়িতে ঢোক, তখন আমি যাচ্ছি। তখন ওরা বললো চল তাহলে আমরা যাই, তুই আয়, বলে ওরা সামনের দিকে চলে গেল। এবার আমি পুকুরের দিকে গেছি। এবার আমার মনে হচ্ছে কি আমার ওদিকে টানছে, এরকম একটা ব্যাপার। হুম। এবার পুকুরের দিকে গেছি, যাওয়ার পরে পুকুরের যে ঘাটের টাইপের হয়, ওই ঘাটের দিকে আমি নিচের দিকে নামছি, ঠিক আছে? আমি কিন্তু সাঁতার জানতাম না। এবার আমি পুকুর দেখলে আমি এমনিতেই একটু ভয় লাগতো, আমি পুকুরের দিকে যেতাম না। এবার আমি সেই সময় পুরো ঘাটের নিচে একদম পুকুরের সামনে চলে এসেছি। হুম। নেমে আমি দেখছি যে একজন মানে একটা মেয়ে অবয়ব, হ্যাঁ, মনে হচ্ছে কি মানে চুলটা বোঝা যাচ্ছে কিন্তু ভেতরে একদম, হ্যাঁ, চুলটা শুধু সামনে। হুম। এবার জলের মধ্যে চুলটা। তো হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলছে কি দেখ, আমি আমাকে দেখ, আমি দেখলাম আমি পল্লবী ওটা, হ্যাঁ, আচ্ছা তুই ওখানে জ্বর হয়েছে তো তুই ওখানে কী করছিস, বলে বলছে তুই দেখ না আমি কী করি, বলে আবার আবার মানে ডুব দিয়েছে পুকুরে, আবার উঠছে, এরকম করছে। আর তুই কি পাগল হয়ে গেছিস, তুই এরকম করছিস, তোর নাকি জ্বর হয়েছে আর তুই মিথ্যে কথা বললি আমাদের, এরকম বলছি আমি, কিন্তু কেউ নেই কোথাও, কিন্তু কেউ নেই। আমার কথাই আমার কাছে ফিরে আসছে, হ্যাঁ। এবার তখন ও বলছে কি না তুই দেখ না আমি কী করি, বলে একটা কিছু ছিল হয়তো কাছের টুকরো বা কিছু ওর হাতে, ও হাতটা মানে পুকুর থেকে আমার দিকে মানে দেখাচ্ছে, বা হাতটা দিয়ে ডান হাতটা ও দেখাচ্ছে, মানে এরকম মনে হচ্ছে যে বা হাতটাতেই ডান হাতে কিছু একটাও করবে। তো আমি দেখলাম যে বা হাতে কাছের টুকরোটা দেখালো ছুঁচলো একটা কাছের টুকরো, ওটা নিয়ে একদম ডান হাতে, হুম, এবার পুরো কেটে গেছে, আর পুরো পুকুরটা পুরো রক্ত, মানে যে জায়গাটা হয়েছে সেখানে পুরো রক্ত বোঝা যাচ্ছে যে লাল হয়ে গেছে, জলটা পুরো লাল হয়ে গেছে। আমি তখন ওটা দেখে যে কী করছিস, আমি তো নামতে পারছি না, আমি তো সাঁতার জানি না। এবার যে তুই এটা কী করছিস, হ্যাঁ, তখন যে কে আছে কে আছে এরকম চিৎকার করছি, বলে আমি দৌড়ে চলে এসেছি ঘাট থেকে ঘাড়ে, আর ও মানে পেছন থেকে আমি শুনতে পাচ্ছি কে একজন হাসছে, বিকট একটা হাসির আওয়াজ। এবার আমি ওখান থেকে গিয়ে আমি একদম ঘরে ঘরে গিয়ে বলছি কি পল্লবী দেখো কি করছে, আন্টি পল্লবী দেখো কি করছে। তো কাকিমা বসেছিলেন, ওদের সাথে কথা বলছো। তো কাকিমা বলছে কী হয়েছে, পল্লবী তো ওপরে। আছি না পল্লবী ওপরে না, পল্লবী পুকুরে দেখুন কি করছে ও, হ্যাঁ ও পাগল হয়ে গেছে, ও নিজেকে শেষ করছে, কিছু একটা মনে হয় ওর হয়েছে। তখন ও বলছে, তখন ওই আন্টি বলছে কি মানে ওর মা বলছে কি যে তুমি কি পাগল হয়ে গেছো, এই সন্ধ্যেবেলা কী সব বলছো উল্টোপাল্টা কথা, ওর জ্বর হয়েছে, মানে এরকম একটা হয় না যে শরীর খারাপের সময় এরকম বলতে নেই। তো বলছে কি তুমি এরকম বলছো কেন, হ্যাঁ ওর জ্বর হয়েছে, ও ঠিক হয়ে যাবে, যাও ওপরে যাও। তখন আমি তখন বললাম কিছু হয়নি, তখন ওরা বলছে না কিছু হয়নি, আমরা তো কি দেখে আসলাম, ও তোর কথা বলছিল। আমি বললাম যে হ্যাঁ ও পুকুরের দিকে গেছে, ও আসছে, তুই যা আগে কথা বলে তোর বেস্ট ফ্রেন্ড হয়, এরকম বলছে আর কি ওরা, তোর জন্য তো ট্রু লাভ এরকম বলছে, হাসছে আর কি ওরা। তো আমি ওপরে গেছি, উপরে গিয়ে ও দরজা ওর ঘরে গিয়ে নক করলাম, তখন ও বলে হ্যাঁ আয়, পুরো একদম যেরকম এরকম শুয়ে আছে চুপচাপ। আমি যে তোর এরকম জ্বর হলো কী করে, তখন ও বলছে আমি জানি না রে, কালকে রাত্রিবেলা এরকম জ্বর এসছে, তোর জন্য হয়েছে আমাকে বলছে। আমি বলছি কেন,
তখন বলছে, হ্যাঁ তুই যে ওই জল ছিটা মেরেছিস, আমি বলছি, ও ওই জল ছিটাতে তোর জ্বর এসে গেছে, এরকম আর কি ঠাট্টা হচ্ছে, পুরো একদম নর্মাল, কোনো কিছু ব্যাপার না। আমি ওর দিকে তাকিয়ে আছি, ও তখন বলছে কী রে আমি তাকিয়ে আছিস। আমি তখন বললাম কি যে তোদের পুকুরে কিছু প্রবলেম আছে রে। তখন ও বলছে না, আমি এতদিন তো আমি আছি, জন্ম থেকে এখানে আছি, কোনো প্রবলেম নেই আমাদের পুকুরে, কেন কী হয়েছে। আমি আর কিছু বলিনি, ও তখন জ্বর এসছে বা মানে শরীরটা খারাপ, আমি আর কিছু ওকে বলিনি। আমি বললাম না কিছু না। তখন ও বলছে কি তোর মনে হয় কিছু প্রবলেম হচ্ছে, তুই একটা কাজ কর, তুই ভালো ডাক্তার বা কিছু দেখা, কারণ তুই আগের দিন এরকম বলছিলি, এগুলো তো ভালো নয়। তুই একটা কাজ কর, তোর এই যে তুই এগুলো বলিস না, ওর সাথে আমি শেয়ার করতাম, এই আজকে গল্প শুনেছি, এই আজকে এটা করেছি, দেখ না মানে এগুলো আর কি হুম, বলতাম ওকে। তখন ও বলতো কি, ও বললো কি তুই একটা কাজ কর, এগুলো পুরো একদম বন্ধ করে দে, একদম স্কিপ করে দে, তুই শুধু ঠাকুরের নাম কর আর অন্য হাসি জিনিস এগুলো পড়। তোর এইগুলো হচ্ছে হয়তো তোর মাইন্ডে একটা কোনো বড়সড় একটা কোনো কিছু হচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তখন বললাম হ্যাঁ ঠিকই বলেছিস। তখন আমি বললাম কি তুই কালকে যাবি, যেতে পারবি? তখন ও বলল দেখি আমি যদি পারি তো যাবো, নাহলে তুই আমাকে একটু দিয়ে দিস যে নোটগুলো আসে, মানে একসাথে আমাদের যা যা সাবজেক্ট ছিল ওরও তাই সাবজেক্ট। তো আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো আমি একদম দেখলাম নর্মাল, কোনো কোনো কিছু অসুবিধা নেই, আমি জ্বর মানে গায়ে হাত দিয়েও দেখলাম যে সেরকম জ্বর নেই। তো ওর মার সাথেও কথা বললাম, ওর মা যেরকম ওই চা বিস্কুট এগুলো আমাদের দিল। এবার তারপর দেওয়ার পরে ওর মা বলছে কি হ্যাঁ আমার মনে হয় কালকের মধ্যেও ঠিক হয়ে যাবে, কালকে একটু হয়তো দুর্বল থাকবে, একটু উইকনেস থাকবে, পরের দিন ও যাবে। আর আমার ডাকনাম হচ্ছে জিনিয়া। তো বলছে কি জিনিয়া তা তুমি একটু দিয়ে দিও, ঠিক আছে, যে কোনো নোটস বলছে। তখন ও বলছে কি, তখন আরও যে বন্ধুরা ছিল তারা বলছে হ্যাঁ হ্যাঁ টু লাভ ও দেবে না, এরকম বলছে আর কি। হ্যাঁ, তখন উনিও বলছে হ্যাঁ সে তো ঠিকই, খুব ভালো, তোমরা আসলে খুব ভালো লাগলো, এরকম বলছে। আমার মনে হয় পরশুদিন থেকে ও যেতে পারবে, ও কোচিংও যেতে পারবে, ও স্কুলও যেতে পারবে। আমি তখন বললাম ঠিক আছে চলো। এবার আমরা আসছি রাস্তাতে, আমাদের খুব ভালো লাগলো যে ওর সাথে কথাবার্তা হয়েছে, ও এখন নর্মাল আছে। তো যে যার বাড়ি চলে গেল, আমিও রাস্তাতেই হাঁটছি। তো যখন আমি হাঁটছি, মানে আমি তখন একাই হাঁটছিলাম, ওদের বাড়িটা একটু কাছে, আমারটা একটু দূরে। তো সেদিনকে আমাদের একটু দেরি হয়ে গেছিলো বাড়িতে, মানে ধরো ওই 10টা 10:30 হয়ে, কারণ ওখানে একটু গল্প করছিলাম, কথাবার্তা বলছিলাম। এবার আমি মায়ের সাথে কথা বলে নিয়েছিলাম যে আমি ওখানে আছি, আমার একটু লেট হবে। মা বলছে হ্যাঁ তাও একটু 10:30টার মধ্যে আসিস, কারণ আমাদের গলিটা না একদম ফাঁকা, একদম ফাঁকা ছিল ওই সময়, তো কুকুর টুকুরে ভয় থাকে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি চলে আসছি। এবার তখন মার সাথে মা ফোন করেছে, মা বলছে তুই কোথায় রে। আমি তখন বললাম একটু এই তো বাড়ির মুখে, বাড়ির মুখে না একটু আগে ছিলাম। এবার ধরো আর 5 মিনিট লাগবে আমার বাড়ি যেতে। এবার রাস্তাটা পুরো ফাঁকাই ছিল সে সময়, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো কিছু নেই। এবার হঠাৎ করে দেখলাম আমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, ঠিক আছে। তখন আমি দেখলাম আমার 50% কিন্তু চার্জ ছিল, যখন আমি মার সাথে কথা বললাম লাস্ট টাইম, তখন আমি দেখলাম 50% আমার চার্জ ছিল, কিন্তু হঠাৎ করে কী হলো সুইচ অফ হয়ে গেল। আমি যে কী হলো, আমার তো নতুন ফোন, আমি আগেই বলছি নতুন ফোন আমায় কিনে দেওয়া হয়েছিল। তো আমি যে নতুন ফোন এরকম হচ্ছে কেন, ওয়ারেন্টির মধ্যেই আছে, এখনও 1 বছর হয়নি। হ্যাঁ আমি তো বেশি ঘাটাঘাটিও করি না। আমি এগুলো ভাবতে ভাবতে যা হয়েছে আমি বাড়িতে গিয়ে দেখবো। এবার হঠাৎ করে এরকম মানে হালকা একটা বাতাস, মানে ঠান্ডা একটা বাতাস কিন্তু মাঝে সাঝে আমার অনুভব হতো যে আমার পাশে আশেপাশে কেউ একজন আছে, দেখবে পাশে কেউ হাঁটলে বোঝা যায়, তুমি না তাকালেও বুঝতে পারবে যে তোমার পাশে কেউ হাঁটছে। আমার মনে হলো আমার পাশে কেউ হাঁটছে, আমি তাকালাম দেখি কেউ নেই। আবার মনে হলো আমার পেছনের দিকে কেউ হাঁটছে, আচ্ছা কী রে বাবা, চোর টোর নয় তো, হতে পারে চোর টোর বা বাজে লোক কেউ। এবার আমার তো খুব ভয় লাগছে। এবার আচ্ছা কেউ কি আমাকে ফলো করছে। হ্যাঁ, এবার মা বলেছিল যে ওই জায়গাটা এমনিতেও আমাদের ভালো ছিল না। হ্যাঁ, এবার একা একা আমি হাঁটছি, কেউ নেই, এবার ভয়ও লাগছে ভীষণ। আমি তখন দুবার বলেছি কেউ আওয়াজ দেয়নি, ঠিক আছে। আবার মনে হচ্ছে আমার ডান দিকে কেউ আছে, বাঁ দিকে কেউ আছে, এরকম মনে হচ্ছে। এবার হঠাৎ করে আমার কানের কাছে এসে কেউ বলছে
বলছে কি খুব খুব মজা হচ্ছে না, খুব মজা হচ্ছে, এরকম হালকা ফিসফিস করে কেউ বলছে, খুব আচ্ছা। মানে আমাদের তো খুব ভালো লেগেছে যে হুম, হুম। পল্লবী ঠিক হয়ে যাচ্ছে। হুম, এবার খুব মজা হয়েছে না, দেখ এবার কি হয়, এরকম একটা হালকা আমি বুঝতে পারছি কেউ আমাকে একটা বললো। আমি তখন পেছন ফিরে দেখছি কেউ নেই। হুম, তখন আমি বলছি কে কে কথাটা বললো, আমি কোনো কিছু মানে কেউ আমাকে আর কোনো আওয়াজ দেয়নি, ঠিক আছে। এবার আমি পুরো দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে আমি দেখছি যে কেউ কোথাও নেই। তো সেই সময় একজন মানে অনেক বয়স্ক একজন বুড়ো, হ্যাঁ বৃদ্ধ মানুষ, সে তখন বাড়ি আসতো, মানে অফিস থেকে সে বাড়ি আসতো, মানে আমাদের চেনাশোনার মধ্যে। এবার সে বলছে কি মানে পাড়াতে যেরকম চেনাশোনা হয়, সে আমাকে বলছে কী রে তুই এখানে দাঁড়িয়ে আছিস একা একা, এরকম রাস্তার মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ তুই পড়তে গেছিলি নাকি? তখন আমি বললাম হ্যাঁ পড়তে গেছিলাম। তখন উনি সাইকেলে ছিলেন। তখন উনি আমাকে বলছে কি যে ঠিক আছে চল তুই সাইকেলে ওঠ, তুই এরকম একা একা দাঁড়িয়ে আছিস, কোথা থেকে কী বিপদ হয়ে যাবে তার ঠিক আছে, আমাকে এরকম বলছে। তো আমি বলছি না না কাকা, তুমি এমনিতেই বয়স হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে কি পারবে? তখন বলছি না না কোনো অসুবিধা নেই, তুই ওঠ না। এবার সে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। এবার মা তো খুব চেঁচামেচি করছে, 11:30 বেজে গেছে। মা বলছে হ্যাঁ তুই এত রাত হয়ে গেছে, কোনো কিছু যদি হয়ে যেত। সেই মুমেন্টে আমি আর কিছু বলিনি। রাত্রি বাজে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। তো আমি যখন রাত্রিবেলা শুয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েছি। তো তখন মা বললেন কি যে তোর সাথে কি শোবো? তখন আমি বললাম না শুতে হবে না, থাক। এবার মা মার মতো গিয়ে শুয়েছে। এবার আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে হট করে আমি ঘুমিয়ে পড়েছি। এবার আমার ফোন ঘুমটা ভাঙলো হচ্ছে একটা ফোনের আওয়াজ। হুম, এবার ভাইব্রেশন হচ্ছে আর কি, আমি বালিশের তলায় ফোনটা রেখে শুই। এবার দেখছি দুবার ভাইব্রেশন হয়েছে। আমি ফোনটা তুলিনি, আবার দেখি ভাইব্রেশন হচ্ছে। আমি দেখি তো কে এত রাত্রে ফোন করেছে। দেখি মধুমিতা, ঠিক আছে, মানে আমার আর একটা বন্ধু। এবার মধু বলে সেভ করা। আমি বলছি কী রে তুই এত রাতে ফোন করছিস কেন? হ্যাঁ, তখন ও বলছে কি আরে জানিস না কি হয়েছে, তুই একটা কাজ কর, তুই সকালে একটু চলে আয়। হ্যাঁ, আমি যে সকালে বলছি এত রাতে আসতে হবে না, তোর বাড়িটা অনেকটা। এবার তুই একটা কাজ কর, সকালেই চলে আয় একদম 5টা, তুই যদি পারিস তো 4টায় চলে আয়। এই 4টায় চলে আসবো মানে ওর পল্লবী বাড়ির পাশেই একদম মধুমিতার বাড়ি, ঠিক আছে। আমি যে 5টায় 4টের সময় তোর বাড়িতে আসবো কিসের জন্য? হ্যাঁ, তখন ও বলছে না তুই তাড়াতাড়ি আয়, পল্লবীর একটু শরীরটা খারাপ, এরকম বলছে। আমি যে শরীর খারাপ, আমরাও দেখে আসলাম খুব ভালো, আর যদি শরীর খারাপও হয় তো সেটা আমি গিয়ে কী করব, আমি তো ডাক্তার নয়। এবার আমি বলছি আমি গিয়ে কী করবো? তখন ঠিক আছে আমি ফোন করছি বলে ফোনটা কেটে দিয়ে আমি পল্লবীকে ফোন করেছি, পল্লবীর মাকে। দেখি নন রিচেবল, মানে ফোনটা যায়নি। আমি যে কী ব্যাপার ফোনটা যাচ্ছে না কেন? আমার এরকম একটা মানে কেউ একটা কিউরিওসিটি হচ্ছে যে কী হলো, হঠাৎ করে কিছু তো একটা হয়েছে, নাহলে মধুমিতা এত রাত্রে ফোন করে না। হ্যাঁ, এবার তখন আমি ভাবছি কি মাকে কি বলবো? এবার আমার মা বাবা দুজনেই সার্ভিস করতেন। এবার সকালবেলা ওদের কাজ আছে, এবার হঠাৎ করে এরকম ডিস্টার্ব করাটা তো উচিত নয়। আমি তখন ভাবলাম কি না আমি সকালবেলায় দেখি কি হয়। এবার তখন 4:30 এরকম, এই 4:45 বাজে। তো সেই সময় তখন সকাল হয়েই গেছে। তো আমরা পড়তে যেতাম সকালে ধরো ওই 6টা, 6:30। এবার আমি মাকে আর কিছু বলিনি। মাকে বললাম কি যে মা যে একটু তাড়াতাড়ি যেতে হবে, স্যার একটু কোথায় বেরোবেন। তো তখন ছিল আমাদের অ্যাকাউন্টেন্সি, সকালবেলা পড়া থাকতো অ্যাকাউন্টেন্সি। তো মা বলছে এত সকালে যাবি, তো তুই যাস 6টার সময়। হ্যাঁ, তখন আমি বলছি না না আমাকে একটু যেতে হবে, ওরাও যাচ্ছে। ঠিক আছে যাও। এবার আমি গেছি, ওদের বাড়ির সামনে দেখি অনেক লোক, পল্লবীদের বাড়ির সামনে। তো মধুমিতাও দেখি দাঁড়িয়ে আছে। হুম, এবার ও দেখছি যে আমি পেছনে দেখতে পাচ্ছি যে ওড়না দিয়ে না চোখটা মুছছে বা এরকম একটা আমি বুঝতে পারছি। তো আমি বললাম, আমি তখন গেছি ওর ঘাড়ে গিয়ে মানে ঘাড়ে হাতটা দিয়েছি। তখন ও কেঁদে ফেলেছে মধুমিতা। তখন আমি যে কী হয়েছে এরকম করছিস? আর এমনিতে কী বলো তো, পল্লবীর বাবার এমনিতে হার্টের প্রবলেম ছিল, পল্লবীর বাবার। আচ্ছা ওনার কিছু প্রবলেম হলো নাকি, এটাও হতে পারে। আর পল্লবীকে তো আমি খুব ভালোভাবে দেখে এসেছি, আমরা হাসি ঠাট্টা করেছি সেদিনকে, তার পরের দিনকে তো কিছু হতে পারে না। এবার ও বলছে কি যা হওয়ার একটা খুব বড় সর্বনাশ হয়ে গেল রে, কী করে যে হলো আমরা ভাবতেও পারিনি।
হ্যাঁ, তখন হচ্ছে কী হয়েছে, ওর বাবার কি কিছু হয়েছে? তখন ও ও বলছে কি, না না পল্লবী, তুই যা, তুই, আমি বলতে পারছি না, তুই ঘরে যা। এবার ঘরে গিয়ে দেখি ওর মা বাবা, মা তো পুরো একদম, দেখো একটা মাত্র মেয়ে, এরকম অবস্থা, আবার তার তো খুবই করুণ অবস্থা, সে পুরো কান্না, মানে কেঁদে কেঁদে না, মানে পাগলের মতো হয়ে গেছে ওর মা, কাঁদতে কাঁদতে। আমি তো বুঝতে পারছি পল্লবী কিছু হয়েছে। তখন ওর একটা কাকি ছিল, সে চুপচাপ বসে আছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে কিছু হয়েছে গো? তখন ও শুধু মানে ইশারা করে ঘরটা দেখিয়ে দিল। এবার পল্লবীর ঘরে গিয়ে দেখছি মানে কেউ একজন শুয়ে আছে, সাদা চাদরটা মানে মুখের ওপরে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যেটা। আমি তখন ভাবলাম এটা কি করে সম্ভব, ওর সাথে আমি কালকে রাত্রে কথা বলে, এমন না যে অনেক দিন আগে, আর জ্বরও কমে গেছে, জ্বরে একটা মানুষ কী করে মারা যেতে পারে, এটা সামান্য জ্বর আমাদের সবসময়ই হচ্ছে। এবার আমি বলছি এটা কী করে সম্ভব? হ্যাঁ, এবার মানে সাদা যে চাদরটা দেওয়া, সেটা কিন্তু হাতের দিকে দেখলাম আমি রক্ত, মানে বোঝা যাচ্ছে যে লাল কালারের যে রক্ত বা কিছু একটা হয়েছে। এবার আমি তখন ভাবলাম যে এরকম হাতের জায়গাটা এরকম রক্ত কেন? হ্যাঁ, ও তো জ্বর হয়েছিল। এবার আমি কাউকে যে জিজ্ঞেস করব সেই জায়গাটা আমার নেমে, সবাই তো কাঁদছে, সবাই শোকাহত, পাড়ার একটা বাচ্চা মেয়ে এরকম মারা গেল, আমি কাকে জিজ্ঞেস করব? এবার মধুমিতাকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বলতো, এরকম এরকম আমারও তো এত কষ্ট হচ্ছে, আমি কি, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এবার ও বলছে কি, তোকে আমি সব বলছি, তুই চল আমাদের বাড়িটায় চল, সব বলছি, এখন তো সব মৃতদেহ বেরোবে, মানে সবাই আসবে, সবাই তো করে এখন বেরোবে, শ্মশানে নিয়ে যেতে হবে, তো তুই আমাদের ঘরে চ, আমি সব বলছি কী হয়েছে। তো কি হয়েছে ব্যাপারটা আমাকে যেটা বললো, সেটা হয়েছে যে আমরা যখন চলে আসলাম, তখন ধরো কটা বাজে, ওই 9:30টার সময় আমরা চলে আসছি আমরা বাড়ির দিকে। তখন ও খাওয়া দাওয়া করে ওর মতো ও একা শুতো। এবার ও হঠাৎ করে মানে সবাই ওকে দেখতে পেয়েছে সকাল বেলা ওই 3টে 3:30 পুকুর ধারে, যেরকম আমি যেটা বললাম যে এই ব্যাপার পুরো সেমভাবে আমি আমি কিন্তু কাউকে বলিনি, সেটা আমি নিজেই ভাবছি যে এইটা তো আমি নিজেই দেখেছি। হঠাৎ করে ওর কাকিমা ওই 3টে 3:30 সময়, মানে ওর যে কাকু ছিল সে অনেক ভোরবেলা হচ্ছে ইয়েতে যেত আর কি, অফিসে যেত। এবার সেই জন্য কাকিকে অনেক সকালে উঠতে হতো বাসন টাসন মাজার জন্য আর কি। তো এই পুকুরে গিয়ে উনি বাসনটা মাজতেন। এবার উনি গিয়ে দেখেছেন যে এরকমভাবে ও পড়ে আছে, হ্যাঁ একদম সে মারা গেছে, হ্যাঁ কিছুক্ষণ আগে। এবার হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে, মানে জলটা পুরো একদম লাল হয়ে গেছে এরকমভাবে। ঘাটে মানে ওপরে হচ্ছে ওর মাথাটা, আর নিচটা হচ্ছে পুরো একদম জলের মধ্যে, ঠিক আছে। ওটা দেখে তো মানে স্বাভাবিক। মানে পাগলের মতো হয়ে গেছে, গিয়ে একদম সবাইকে ডাকলো, যে চেঁচামেচি করছে। তখন আমি বললাম যে এটা তো আমি দেখেছি, আমি এটা বলছি না, আমি মনে মনে ভাবছি এটা তো আমি দেখলাম। হ্যাঁ, আগের দিন দেখলাম, হ্যাঁ। তো ও তখন ও বলছে কি, দেখ না এই ব্যাপার আমরা তো জানিই না। এবার সবাই ভাবছে কি, দেখো 11-12 একটা মেয়ে, হয়তো প্রেম ঘটিত ব্যাপার হতেই পারে। তখন তো এই ব্যাপারটাই লোকের আগে মাথায় আসে। তো আমাদের জিজ্ঞেস করা হলো, পুলিশ যখন আসলো তখন আমাদেরকেও জিজ্ঞেস করা হলো, আমাদেরকেই আগে জিজ্ঞেস করলো, কারণ আমরা বান্ধবীর মধ্যে ছিলাম, আমরা দেখবে কোনো কিছু হলে বান্ধবীরা আগে জানে মা বাবার থেকে। তো যে পুলিশ অফিসার ছিলেন তিনি আমাদের জিজ্ঞেস করলেন যে কোনো কি প্রেম ঘটিত ব্যাপার ছিল, কিন্তু ওর মধ্যে সেই জিনিসটা সত্যিই ছিল না, তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো ছিল না, যে প্রেমের ঘটিত কোনো ছেলে এসব কোনো কিন্তু ব্যাপার ছিল না, যে এর জন্য ও আঘাত পেয়েছে। এবার দেখবে যাই হোক, ও যদি কিছু করতো তাহলে তো আমরা তো ঠিকই খবর পেতাম বা কিছু, মা বাবা না পেলেও। এবার আমরা বললাম না, এটা তো কোনো ছেলেগুলো তো ব্যাপারই নয়, কারণ আমরা এতদিন আমরা সারাদিন ওর সাথেই থাকতাম, সকালে স্কুলে ওর সাথে যেতাম, কোচিংয়েও আমরা একসাথে পড়তাম, আমরা তো কিছু তো একটা হিংস পাবো, কিন্তু কিচ্ছু পাইনি, ওর সাথে কোনো কিছু ব্যাপার ছিল না। এবার তা কী কারণে, একটা তো কারণ হবে যে ও যে হাতটা কাটলো, সবাই মানে যে রিপোর্টটা বেরোলো সেখানে দেখাচ্ছে যে হাত কেটেছে, এবার ডান হাতটা কাটা। এই যে নাড়িটা যে ও কাটলো, কিছু তো একটা
ইয়ে থাকবে যে মা বাবার সাথে বা প্রেম ঘটিত ব্যাপার। তো মা বাবার সাথেও খুবই ভালো সম্পর্ক ছিল। পোস্টমর্টম রিভিউটা বেরোলো কি যে হাত ও আত্মহত্যা করেছে। তো এবার আমরা তখন ওখানেই ছিলাম, সারাদিন আমি ওখানেই ছিলাম। মাও ফোন করলো, মাকে বললাম সব, মাও আসলেন। এবার সবাই ভাবছে কী কারণটা কেউ খুঁজে পাচ্ছে না, যে একটা কারণেও তো মানুষ এরকম করে, কিন্তু কারণটা কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। কারণ ওর কোনো প্রেম ঘটিত ব্যাপার নয়, ওর মা বাবার সাথেও কোনো ভালো বন্ডিং। এবার ও অনেক কিছু ভেবেও ছিল যে চাকরি বাকরি করবো, ওর ওই দিকে কোনো মানে ইয়েই ছিল না। ও সবসময় বলতো যে আমি কমার্স নিয়েই পড়তাম আমরা, তো ও সবসময় বলতো আমি সিএ করবো, সিএ করার পর আমি যা করা করবো, আমাকে সব ইয়ে করবে না। অনেক খুব সুন্দর দেখতে ছিল তো, এবার অনেক ছেলেরা প্রপোজও করেছে, ও কিন্তু আমার সামনে ওদেরকে মানে অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে। কিন্তু আমি তখন ভাবছি কি কিছু তো একটা ব্যাপার হয়েছে। তখন আমার খালি মানে সিক্স সেন্স বলছে যে আমার হয়তো আমার জন্য এরকম একটা ভাবছি আমি, কিন্তু আমার জন্য ওর কি ক্ষতি হতে পারে এটাও ভাবছি, মানে সব কিছু আর কি মনের মধ্যে ভাবছি, কিন্তু কাউকে প্রকাশ করতে পারছি না। তো এরকম মুভমেন্টে আমি তখন বাড়ি গেলাম, মা বলল চল এবার সন্ধে হয়ে গেছে, তো আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা বাড়ি গেলাম, সবারই মনটা খুব খারাপ। তো এবার মা বলছি কি ঠিক আছে, আজকে তোর মনটা তো খারাপ, আমি তোর পাশে গিয়ে শুচ্ছি আজকে, তো আমি তো জানি তো আজকে তোর মনটা খারাপ। এবার আমার হঠাৎ করে কি হলো আমি জানি না, আমি তখন বললাম কি না না, মানে খুব রুডভাবে, আমি কিন্তু ওইভাবে কোনোদিন মা বাবার সাথে কথা বলতাম না। এবার খুব রুডভাবে আমি বললাম কি না না, তোমার সাথে তুমি একদম আমার পাশে শোবে না, আমি একা শোবো। হ্যাঁ, তখন মা হচ্ছে এইভাবে কথা বলছে কেন। তো এবার উনি ভাবলাম কি হ্যাঁ হয়তো বেস্ট ফ্রেন্ড মারা গেছে এরকম একটা তাই জন্য ওর হয়তো মাইন্ডটা এরকম হয়ে গেছে, ডিস্টার্ব আছে। তো বলছে ঠিক আছে বাবা তুই একা থাক। আর উনি ভেবেছে কি ফোনে আমরা সব কথাবার্তা বলবো বান্ধবীরা মিলে, ঠিক আছে ও প্রবলেম হতে পারে, উনি ওনার মতো শুয়েছে। আমি একা গিয়ে ঘরে গিয়ে শুয়েছি। শোয়ার পরে আমি যখন শুয়ে আছি ঘুমোচ্ছি, আমার ঘুম তো আসছে না, ওর কথা ভাবছি, খুব কষ্ট হচ্ছে মনে, যে এত ভালো একটা বান্ধবী আমার সাথে এরকম হলো ওর সাথে। তখন আমি এরকম মানে চোখটা না আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়ছি আর কি, সেই সময় আমার মনে হলো কেউ না আমার বুকের ওপরে একদম কেউ চাপ দিয়ে বসলে যেরকম হয়, কেউ একজন বসেছে, বা এবার খুব একটা চাপ একটা অনুভব হলো আমার। হ্যাঁ, আমি নিঃশ্বাস নিতে পারছি না এরকম মনে হচ্ছে। আমি যে কী পড়লো, মানে কিছু কি পড়লো আমার বুকের ওপরে। এবার চোখটা খুলেছি, দেখি পুরো অন্ধকার ঘর। আমি কিন্তু আমাদের যে লাইট ল্যাম্পটা ছিল ওটা কিন্তু আমি জ্বালিয়ে শুতাম, দেখছি ওটা পুরো অফ। হ্যাঁ, এবার এত বুকে প্রেশার হচ্ছে, আমি উঠতেও পারছি না, এতটা কষ্ট হচ্ছে যে এত ভারী কিছু একটা পড়েছে, এরকম একটা মনে হচ্ছে। তো এবার একটা নিঃশ্বাসের শুধু আওয়াজটা, এবার আমি কথা বলতে পারছি না, কথাটাও আমার আটকে গেছে। এবার তারপর হঠাৎ করে আমার মনে হলো যে কেউ আমার গলাটা মনে হচ্ছে কেউ একটা মানে চাপার মতো কেউ একটা আচ্ছা। ধরেছে আমার গলাটা। হ্যাঁ, আমি পুরো ছটকাচ্ছি। এবার করতে করতে হঠাৎ করে হালকা হয়ে গেল। হালকা হয়ে যাওয়ার পরে আমি শুনতে পাচ্ছি তোর জন্যই আমি গেছি, তোর জন্য, এরকম একটা খুব আচ্ছা। জোরে জোরে কোনো একটা কথা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কে? এবার দরজাটা বন্ধ, এবার দরজাটা তো আমি খুলবো, আমি লাফ দিয়ে গিয়ে আমি দরজাটা খোলার চেষ্টা করছি। দরজাটা আমি খুলতে পারছি না, আমি যে কাউকে ডাকবো, কেউ কিন্তু আমার গলা আওয়াজ শুনতে পাচ্ছে না, আমি কিন্তু চিৎকার করছি। আমি পরে সকালবেলা আমি যখন মাকে বললাম মা আমি যে রাত্রিবেলায় চিৎকার করছি সেটা কি তোমরা কেউ শুনতে পেয়েছো? তখন মা বলছে না। এবার এমন দূরেও ঘরটা না, একটু কাছেই ঘরটা, আমরা কেউ শুনতে পাইনি। তখন হয়েছে আমি তো খুব জোরে চিৎকার করছি, মানে এত জোরে চিৎকার করছি যে আমার মনে হচ্ছে যে আমি এত জোরে চিৎকার করছি পাড়ার লোকও চলে আসার মতো, কিন্তু আমার আওয়াজ নাকি কেউ শুনতে পায়নি। হলো এটা। এবার আমি তো এরকম করছি, আমি শুনতে পাচ্ছি কেউ একজন আমাকে বলছে তোর জন্য এটা, তোকে আমি ছাড়বো না, হ্যাঁ তোকে আমি কিছুতেই ছাড়বো না, এরকম এরকম একজন কেউ বলছে। এবার এরকম হলো আমার সাথে। তারপরে আমি দরজাটা খুলতে পারিনি, এরকম করতে করতে ধরো কটা বা 3টে এরকম। আর এমনিতে কী বলতো, আমি হনুমান চালিশা, তারপর শিব মন্ত্র, এগুলো সবই আমি জানি।
এবার আমি কি করলাম, হট করে আমি হনুমান চল্লিশা পড়তে শুরু করলাম, মানে বিড় 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 করে পড়ছি। হ্যাঁ, এই বিড় বিড় করে পড়ার পরে দেখি আস্তে আস্তে শান্ত হলো, মানে খুব ঝড়ের মতো হচ্ছে। দরজা জানলা মানে জানলাগুলো পড়ছে, খুব এরকম একটা ব্যাপার হচ্ছে। তো আমি দরজাটা খোলার চেষ্টা করছি, কিছুতেই খুলছে না। হুম তো তারপরে আমি আস্তে আস্তে পড়তে পড়তে দেখি হালকা হলো, দরজাটাও খুলে গেল। হুম লাইট তখন দরজাটা খুলে গেছে। আমি দরজাটা খুলে যখন বেরোচ্ছি, বেরিয়ে দেখি যে মায়ের ঘরে কিন্তু নাইট বাল্ব জ্বলছে। আমি বুঝতে পারছি যে জ্বলছে, সব জায়গাতেই লাইট জ্বলছে, কিন্তু আমার ঘরেই লাইটটা এরকম প্রবলেম হচ্ছে। আমি ভেবেছি হয়তো ধরো বাল্বটা প্রবলেম হয়েছে, নাইট বাল্বটা কোনো প্রবলেম হয়েছে। তারপরে আমি ওখানে গিয়ে মাকে গিয়ে নক করব ভাবছি, যে আমি দরজার সামনে গিয়ে আমি যে এবার মাকে ডাকবো। সেই মুমেন্টে আমার ঘরের দিকে তাকিয়ে দেখছি ওই লাইটটা জ্বলে গেছে, আমার যে আচ্ছা। নাইট বাল্বটা সেটা জ্বলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর এখন ডিস্টার্ব করবো না, মাও তো অনেক মানে ইয়েতে গেছে, কালকে আবার অফিস আছে। আমি আবার ঘরে চলে গেছি। ঘরে যাওয়ার পরে তারপর দিন থেকে আমার সাথে হচ্ছে অন্যরকম ব্যাপারটা। কীরকম হচ্ছে, আমি যখন ওই ঘরে গেছি, যাওয়ার পরে আমি তখন এমনিতেই একটু রোগা ছিলাম, ঠিক আছে? মানে তখন ওই 11-12 তো আমি খুব খুব মোটাও না, আবার খুব রোগাও না, হালকা একদম। হ্যাঁ, তো আমার নিজের মনে হচ্ছে, আমি যখন গিয়ে বসলাম ঘরে, হ্যাঁ, মনে হচ্ছে কি খুব মোটা, মানে খুব হেভি হেভি লাগছে আমাকে। হাত পাগুলো আমার হেভি হেভি হয়ে গেছে, কীরকম একটা লাগছে নিজেকে, মানে খুব মোটা হলে যেরকম লাগে না, একটা পা আরেকটা পায়ের উপর মানে তুলতে পারছি না, খুব ভারী হয়ে গেছি। বলছি কী হলো, আমি আয়নার সামনে গেছি। আয়নার সামনে গিয়ে আমি দেখলাম, মানে আমাকে তো আমি দেখতে পাচ্ছি, তার সাথে আরও দুটো মানুষের মানে প্রতিবিম্ব আমার চোখে পড়ছে। একটা হচ্ছে পল্লবী, একটা হচ্ছে তানিশা। আচ্ছা। মানে ওরকম আমি দেখতে পাচ্ছি এক এক ঝলক, ঠিক আছে? আবার চোখটা আমি চোখটা বন্ধ করে দিয়েছি, আবার চোখটা খুলে দেখি কেউ নেই, এরকম মনে হলো। এবার আমি বলছি এটা কি হচ্ছে? হ্যাঁ, আমি তিনজনকে একসাথে আমার কাছে আমার ইয়েতে আমি দেখছি কী করে। এবার আমি পা ফেলছি, মনে হচ্ছে কি মানে খুব মোটা সোটা লোক যেরকম ফেলতে পারে না, খুব হেভি লাগছে নিজেকে, এরকম লাগছে। এবার তখন হচ্ছে কী হচ্ছে, আমি নিজেকে নিজে এরকম হাত দেখছি, পা দেখছি, হ্যাঁ, মানে এমনি ঠিক আছে সরু সরু, কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে আমি খুব হেভি হয়ে গেছি। এবার এরকম করতে করতে হঠাৎ করে এত ঘুম আসলো, আমি মাটির মধ্যেই শুয়ে পড়েছি, বিছানায় শুইনি কিন্তু। সকালবেলা তখন 10টা বাজে, মা বলছে ওঠ ওঠ, মানে মা এরকম চিৎকার করছে। এবার চোখ খুলে দেখি, সেদিনকে আমার একটা এমনি ক্লাস টেস্ট হয় না, ক্লাস পরীক্ষা হয়, এক্সাম হয়, সেরকম একটা ক্লাসে এক্সাম ছিল। তো মা বলে 10টা বাজে, আমি জীবনে কোনোদিন 10টায় উঠতাম না, আমার পড়া থাকতো, আমি 5টার মধ্যে উঠে পড়তাম, ঠিক আছে? আর যদি সানডে হয়, সানডে হলে আমি 7টা থেকে 7:30, তার বেশি আমাদের বাড়িতে এরকম কেউ শুতো না, 10টা 10:30 অবধি। এবার বাবা একটু রেগে যেত এরকম শুলে আর কি। তো এবার 10টা বেজে গেছে, আমি এরকম মানে শুয়ে আছি, তাও কি নিচে। মা বলছে তোর কী হয়েছে, তুই খাটে থেকে নিচে শুয়ে আছিস? হ্যাঁ, ঠিক আছে আমি বুঝতে পারছি একজন মারা গেছে, তোর সবই ঠিক আছে, কিন্তু তোরও তো একটা জীবন আছে, উনি যেরকম বোঝায় আর কি। হ্যাঁ, যে তোর একটা পরীক্ষা আছে, হ্যাঁ, তুই এরকম শুয়ে আছিস, কখন তুই যাবি? আমি বলছি আমি আজকে যাবো না, আমি বললাম আমি আজকে যাবো না, আমার ভালো লাগছে না। তখন বলছে না তুই তো এরকম কোনোদিন, মানে ক্লাস টেস্ট এমনি পরীক্ষা নয়, কিন্তু তা হলো, আমি কোনোদিন এরকম মিস করতাম না, আমি যেতাম। এবার এমনিতে পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম। এবার মা বলছে তুই তো এরকম কোনোদিন করতিস না, আমি আর ম্যামকে কি বলবো? হ্যাঁ, তুই তো এরকম কোনোদিন করিস না, তুই চল, আমি কোনো অসুবিধা নেই, আমি একটু দেরি হচ্ছে, কোনো অসুবিধা, আমি তোকে নিয়ে যাচ্ছি, আমি আজকে যাবো না অফিসে, আমি তোকে নিয়ে যাবো। আমি বলছি না আমি কিছুতে যাবো না, মানে আমার কথার টোনটাই আলাদা হয়ে গেছে। আমি বলছি কি আমি কিছুতেই যাবো না, হ্যাঁ, আমাকে খেতে দাও। এবার আমি খেতাম কি, ধরো যদি রুটি হতো, আমি একটা রুটি এরকম খেতাম, আর মায়ের সাথে দেরি হয়ে গেলে ওই হাফ রুটি খেতে এরকম হয় আর কি, ইয়ং ছেলেমেয়েরা। এবার আমি সেখানে, মা বলছে ঠিক আছে তো খিদে পেয়েছে তো আমি খেতে দিয়েছি, আমি সেখানে একটা তো নিয়েছি, আচ্ছা একটাতে হয়, হ্যাঁ, একটা খুব বাজে মানে গালাগালিও করেছি মাকে, ঠিক আছে, আমি সেটা বলছি না।
মা বলছে কি তুই এরকমভাবে আমাকে গালাগালি করছিস? আমাদের এখানে কোনো বংশে কোনো মেয়ে মানে যেরকম বলে আর কি, কোনো বংশে কোনো মেয়ে এরকমভাবে ভাষা বলে না, তুই আজকে এরকমভাবে আমাকে ভাষা বলছিস? ঠিক আছে তোর মনে কষ্ট আমি বুঝতে পারছি, তা বলে তুই এরকমভাবে কথা বলবি? তখন বাবা ছিলেন, তখন বাবার জাস্ট বেরোচ্ছে আর কি। তো বাবা বলছে ঠিক আছে ছাড়ো, ওর মনে হয় খুব মাইন্ডটা ডিস্টার্ব আছে, তুমি তো মা, তুমি একটু করে দাও, এরকম বলছে আর কি। বলে মা উনি বেরিয়ে গেলেন, আর আমাকে একটু সাপোর্টও করতে, বাবা খুব ভালোবাসতেন আমাকে। তো এবার মা বলছে ঠিক আছে নে রুটি খা, কত রুটি খাবি, বলে এরকমভাবে গামলাটা মানে রেগে গেছে তো। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এরকমভাবে আমি কোনোদিন হ্যাঁ। বলি না মাকে, সেখানে এরকমভাবে গালাগালি করেছি। মা কী করেছে, ওই গামলাটা নিয়ে ও আমার এটার মধ্যে দিয়ে টেবিলের মধ্যে রেখে দিয়ে চলে গেছে, যত খুশি খা, আমি কিচ্ছু বলবো না। এবার মা তো জানে আমি একটা বা দুটো এরকম খাবো। এবার আমি না মানে ওরকম যে মা বলল, আমি কোনো কিছু যদি রাগ করতাম বা কিছু করতাম, মাকে জড়িয়ে ধরে আমি মা সরি সরি এরকম বলতাম, মা সে জিনিসটা জানে। কিন্তু সেদিনকে আমি কিচ্ছু বলিনি, আমি আরও হাসছি। মা আরও রেগে যাচ্ছে, মা বলছে এই কী অসভ্য, মানে অসভ্যতম করছে আমার সাথে। মা রান্নাঘর দিকে দিয়ে কিন্তু আমাকে দেখছে। আমি একটা পায়রা রুটি খেয়েই যাচ্ছি, সেখানে ছিল হচ্ছে ধরো 10টা রুটি। জীবনে আমি কোনোদিন 10টা রুটি খাইনি। আমি সেদিকে 10টা রুটি শুধু শুধু মানে মা তরকারি দেয়নি, কিন্তু রেগে রেগে কি একটুখানি তরকারি ছিল ওটার মধ্যে, ওই রুটিটা রেখে দিয়ে চলে গেছে। শুধু শুধু এরকমভাবে মানে খাবার কি একবার ডান হাত দিয়ে খাচ্ছি, একবার বাঁ হাত দিয়ে খাচ্ছি, অসভ্যের মতো ওরকমভাবে খাচ্ছি। এবার মা বলছে কী রে তুই ওরকমভাবে খাচ্ছিস কেন? মা হঠাৎ করে এসছে। এবার মা না এই জিনিসগুলো খুব বিশ্বাস করতেন। এবার মা বলছে তোর কি কিছু হলো, আমাকে বলছে। আমি তখন বলছি কি যাও এখান থেকে। আমি যাও বলেছি ফার্স্টে, যাও। তারপর বলছি কি যা এখান থেকে, তুই তোকে তো যেতে বলেছি। জীবনে আমি কোনদিন তুই তুই করে কাউকেই বলিনি। এবার মা ভাবছে নিশ্চয়ই কিছু হয়েছে হুম। ওর। মা আমাকে পরে এই জিনিসটা বলেছে যে মা কি ভেবেছে। এবার মা বলছে কি তোর কী হয়েছে? হ্যাঁ, তখন আমি বলছি আমার কিছু হয়নি, তুই এখান থেকে যা। এই ঘরে একদম কেউ আসবি না। আর কিছু খাবার হয়নি? হ্যাঁ, তখন মা বলছে হ্যাঁ এই তো রান্না হচ্ছে। আমি কি করেছি, কড়াই আমি যেখানে ধরো রান্নাঘরে আমি তখন ঢুকতামই না, আমার ভয় লাগতো এই গ্যাসের এই কিছু হয়ে যায় যদি। হ্যাঁ, আমি ওখানে রান্না হচ্ছে, ওখানে মানে তরকারিটা বসানো। হ্যাঁ, সেদিনকে হয়েছিল মনে হয় সয়াবিনের তরকারি। হ্যাঁ, ওটা হচ্ছে, আমি পুরো কড়াইটা না 2 হাতে ধরেছি। একটা ছ্যাঁকা লাগা তো একটা ইয়ে লাগবে, গরম ব্যাপারটা তো লাগবে, পুরো দাও দাও করে মানে জ্বলছে, হাই স্পিডে দেওয়া গ্যাসটা, ঠিক আছে। এবার মা তাড়াতাড়ি করে রান্না করছে, এবার 2 হাতে আমি কড়াইয়ে ওটা ধরেছি, ধরে নিয়ে আমার টেবিলে রেখেছি। ওইভাবে ওই গরম জিনিসটা আমি হাতে করে খেতে শুরু করেছি। এবার মা ওটা দেখে বলছে ও বাবা গো মা গো বলে মা বেরিয়ে গেছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি আর মানে বিধিকিচ্ছিরিভাবে হাসছি, ঠিক আছে। আমাকে মানে পুরো তরকারি যেটা ছিল সেটা ধরো সকাল আর রাত্রে দুবেলাই মা করে রাখতেন, পুরোটা আমি খেয়েছি। খাওয়া হয়ে গেছে। আমি তখন বলছি কি পাটা ছড়িয়ে মানে টেবিলের ওপর আর কি। আমার কিন্তু এগুলো মনে নেই, মা এগুলো আমাকে বলেছে। যখন আমি ঠিক হয়ে গেলাম সেগুলো কিন্তু আমি ভুলে গেছিলাম, সেগুলো মা আমাকে বলেছে তুই এই জিনিসগুলো করেছিলি। তো টেবিলের ওপর রেখে এবার চিৎকার করছি, খুব জোরে জোরে চিৎকার করছি যে আর কিছু নেই। হ্যাঁ, এরকম বিচ্ছিরি বাজে জায়গায় এরকম মানে বাজেভাবে যেভাবে গালাগালি দেওয়া হয় সেরকমভাবে গালাগালি করছি আর এরকম করছি। আর মা বলছে কি তুই তো কথা বলছিসই, তুই তো গালাগালি করছিসই, তার সাথে আরও 2টো ভয়েস মানে 3টে ট্রিপল ভয়েসে কিন্তু আমি কথা বলছি। এবার মা তো ওই 2টো ভয়েস চিনতে পারছে না। পল্লবীকে মা দেখেছে, কথা হয়েছে, কিন্তু তাও তো মা অতটা বুঝতে পারবে না, কারণ মা তার সাথে মানে অতটা কথাবার্তা বলেনি। আর তানিশার ব্যাপার তো সে তো জানেই না। এবার 3টে ভয়েসে আমি কথা বলছি। তো তারপরে এরকম হচ্ছে। এবার মা সেদিনকে মা ভাবছে কি করব, বুঝতে পারছে না, কেউ ছিল না, বাবাকে ফোন করেছে। তখন বাবা বলছে, বাবা এগুলো বিশ্বাস করতেন না কোনো দিনই না। বাবা বলছে না না আসলে ও খুব ইয়েতে আছে, মাইন্ডটা খুব খারাপ, তুমি ওর সাথে এরকম করো না, ও যা করছে ওকে করতে দাও। তখন মা বলছে কি আমার মনে হয় কিছু হয়েছে, বলছে কিচ্ছু হয়নি, তোমার এই জিনিসগুলো তুমি রাখো তো। মানে উনি একদমই অবিশ্বাস, ঠিক আছে, উনি একদমই নাস্তিক। তো মা বলছে যে ঠিক আছে আমি আজকে দেখি, আমি যে অফিস যাবো না, আমি দেখি এবার কি করে ও। আমি গেছি,
এবার দুপুরবেলা তখন আমি বলছি কী হলো, আর কিছু রান্না করবি না? আমি কিন্তু তুই করেই কথা বলছি। তখন মা বলছে হ্যাঁ দেখি কি করি। আমি বলছি মাংস এনে খাই, এরকম বলছে। আমি এরকম বলছি মাকে। এবার যে মানুষটা ধরো কালকে একটা বেস্ট ফ্রেন্ড মারা গেছে, সে পরের দিনকে কী করে সে রান্না মানে মাংস টাংস খেতে পারে? কারোর বাড়িতে সেরকম রান্নাবাড়ি কিন্তু হচ্ছে না। এবার ও মা কী করেছে, মধুমিতার মাকে ফোন করেছে, ফোন করে মা এরকম কথাবার্তাগুলো বলছে। তো মা আমাকে বলেছেন আর কি, যে আমি এরকম কথা বলছি, তুই মানে পেছন দিয়ে এসে না পুরো ফোনটা তো ফেলেই দিয়েছিস, এরকম কিছু একটা মনে হয় ছিল, ওটা দিয়ে দড়ি দিয়ে মার গলাটা পুরো চেপে ধরেছি আমি। আচ্ছা হ্যাঁ। তুই কাকে বলছিস কিছু? তুই কাকে কি এরকমভাবে কথা বলছিস, কী বলছিস আমার নামে? এরকম বলছি আমি। আর সেই গলাটা হচ্ছে 3টে ভয়েসে। এবার মার কি ছিল, মা অনেক মা তো এমনিতে এগুলো বিশ্বাস করতেন। মা অনেক তাবিজ মার পড়া থাকতো, আমি পড়তাম না। আমি আর বাবা ছিলাম মানে বাবার মতো, আমাকে কিছু দিলেও আমি খুলে রেখে দিতাম, এরকম ব্যাপার। এবার মার হাতে 2টো তাবিজ ছিল। এবার সেটার জন্য না আমি কিছু করতে পারি, নাহলে তো আমার মানে কিছু একটা হয়ে যেত, বুঝেছো তো? এবার আমি চেপে ধরেছি, তো মা কী করেছে, মানে মার হাতটা দিয়ে আমার হাতটা ওই তাবিজের ওপর রেখেছে। আর আমার পুরো একদম কারেন্ট শর্ট হয়, সেরকম কারেন্ট শর্ট হয়ে আমি একদম পড়ে গেছি নিচে। মা আমাকে বলেছেন এই কথাটা। এবার বেরিয়ে মা দরজাটা বন্ধ করে দিয়েছে। এবার আমি ওখানেই ওরকম পাগলের মতো করছি, দরজা খোলো এরকম করছি। এবার তারপরে সেই ব্যাপারটা হয়েছে। তারপরে আমাদের ওখানে একটা কালী মন্দির ছিল, ঠিক আছে? এবার কালী মন্দির ছিল, ওখানে এখনও আছে সেটা, আমি নামটা বলছি না। এবার সেই কালী মন্দিরে না একজন ছিলেন, সে এখন মারা গেছেন। এবার তাকে এই ঘটনাগুলো মা গিয়ে বলেছে। তখন মা বলছে, তখন একটা ছবিও নিয়ে গেছিলো মা, মানে ছবি মানে কি, ফোনের মধ্যে ছিল আর কি, সেটা দেখিয়েছে। তো উনি বলছে কি, এ তো পুরো উনি মানে দেখেই বলতে পারত, উনি এমনই ছিলেন। তো কিছু হলে সবাই ওখানেই যেত। এবার উনি বলছে কি, এ তো পুরো একদম ওকে একজন না, মানে কিছু একাধিক কেউ কোনো এন্টিটি কোনো মানে একদম প্রসেস হয়ে গেছে ও, ঠিক আছে? ওকে ছোটোবেলা থেকে ওর একটা মধ্যে ছিল, কিন্তু এখন সেই জিনিসটা আরও বেড়ে গেছে এবং একাধিক কোনো কিছু ওকে ধরে আছে। তো আমার পক্ষে ওনার খুব বয়স হয়েছিল তখন। এবার হচ্ছে আমার পক্ষে একার পক্ষে ওটা সম্ভব না, মানে যেটা হয়েছে আমার একার পক্ষে সম্ভব না, তাও আমি যাব। তখন আমার মা বলছে কি, আমি কি ওকে নিয়ে আসবো? বলছে না, তুমি এই ভুলটা করো না, কারণ তোমাকে রাস্তায় কিছু করে দেবে, কারণ ও তো ওর মধ্যে নেই। এবার ওর মধ্যে নেই, তুমি ওকে আনতে যাবে, ও কিন্তু বুঝতে পারবে যে তুমি আমার কাছে আনতে আসবে। আমিই যাব, দেখি কি হয়। তো বলছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও মা। আর গঙ্গা জল দিয়েছে, আর কিছু মন্ত্র পড়ে হয়তো গঙ্গা জলটা দিয়েছে। এবার তুমি যাও, আমি যাচ্ছি। আমি বিকেলের দিকে যাব, এই কথা হয়েছে। এবার উনি এসছে, তখন মা বলছে আমি ঘরে ঢুকছি, তো মানে আমি ঢুকতে পারছি না, মনে হচ্ছে মানে কিছু একটা হচ্ছে, ঘরে তাণ্ডব চলছে। মানে একটা বাচ্চা মেয়ে, আমি তখন 11-এ পড়ি, তখন কত মানে বড় হবে। হ্যাঁ, এবার একটা বাচ্চা মেয়ে, আমি এমনিতে যখন রাগ করতাম না, আমি ধরো কোনো কিছুতে আমার রাগ হয়েছে, আমি কী করতাম, আমার যে বালিশ ছিল বালিশ থেকে মুখ গুজে শুয়ে থাকতাম, মানে এটা আমার আমি আর কিচ্ছু করতাম না। ধরো কোনো কিছু ভাঙা, অনেকে হয় না ছেলেমেয়েরা যে ভাঙছে এটা করছে, আমি কিচ্ছু করতাম না। এবার মা বলতো কি হ্যাঁ রাগ করেছে, এবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। সেদিনকে আমি সব ভেঙেছি, মানে ধরো যা যা ছিল টিভি থেকে শুরু করে সব ভেঙে ফেলেছি, মানে আমাকে কেন দরজা বন্ধ করে রেখেছে। এবার বাবাকে ফোন করেছে, জানলা দিয়ে তো মা দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে। তো মা ফোন করে বলছে কি, দেখো এই করছে ও। হ্যাঁ, জানলা দিয়ে কিন্তু মাকে মানে বাবাকে দেখাচ্ছে ভিডিও কল করে। বাবা বলছে তুমি দরজাটা খুলছো না কেন? হ্যাঁ, এবার আমাকে না খুবই মানে যা করতাম বাবার কাছে গিয়ে হতো, বাবা আমাকে খুব সাপোর্ট করতো। বলছে হ্যাঁ তুমি দরজাটা খুলছো না কেন? ও এখন মাইন্ডে আছে, ঠিক আছে টিভি ভেঙেছে তো আমি আবার করে দেবো, তুমি ওকে কিচ্ছু বলবে না, এরকম বলছে। তখন বলছে আরে সেই জিনিসটা টিভি ভাঙার কথাটা বলছি না আমি, যদি ও এটা করছে কেন, ও তো কোনোদিন এরকম করেনি, ও যদি আগেও করতো তাহলে ভাবতাম হয়তো ওর এটা ঠিক আছে,
ও ছোটোবেলা থেকে কোনো দিনে আমার সাথে এরকম ব্যবহার করেনি, ও আজকে কেন করছে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু হচ্ছে। তখন বলছে ঠিক আছে আমি ডক্টর নিয়ে আসছি। মানে ওনার ব্যাপারটা হচ্ছে সায়েন্টিফিক, মানে উনি হুম, এসব হুম। বিশ্বাস করতেন না। এবার মা বলছে কি ওনার আসার আগে ওনাকে আসতে হবে, কেন উনি মানে পুরো একদম বিদায় করে দেবে। হ্যাঁ, তো এবার উনি ঢুকেছে ঘরে, দরজাটা খুলে ঢুকেছে, তখন আমি তাকিয়েছি ওনার দিকে। হুম, এবার মা বলছে মানে আমি না তুই আমার নিজের মেয়ে, তোকে আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার তোকে দেখে ভয় লাগছে যে তুই কী করবি, আমাকে মেরে না ফেলিস, এরকম মনে হচ্ছে জানিস সেই সময়। হ্যাঁ, তো আমি বলছি, আমি তখন বলেছি মাকে, মানে মা আমাকে বলছেন যে কথা হয়েছে, আসবে, দেখি এসে আমার কি করে। মানে আচ্ছা। একজন নয় কিন্তু, আমি পুরো অন্য গলায় কথা বলছি, দেখি আমার কি করে। আর নিজেকে কি করেছি, নিজের মানে হাত পা তো মানে ক্ষয় হয়েছে আর কি, মানে এরকম করতে গিয়ে রক্ত ফক্ত পড়ছে হাত ফাত দিয়ে। তো আমি তখন বললাম, মা তখন বলছে কি তোর কি হয়েছে, তুই হাত ফাত দিয়ে, মানে আমার একটুখানি কেটে গেলেই আমার একটুখানি আতুপুতু ছেলে আমার আর কি ছোটোবেলায়, যে মা এই দেখো হাত কেটে গেছে, মা বলতে এই না এনে এটা এটা কর সেটা কর। আর সেই সময় হাত দিয়ে আমার রক্ত পড়ছে, কেটে গেছে হাত, কিন্তু আমি এরকম হাসছি মার দিকে তাকিয়ে। মা বলছে তুই শো, তুই তুই একটু শান্ত হ। হ্যাঁ, এরকম শান্ত হ বলেছে। বলার পরে ওই যে গঙ্গা জলটা ছিল ওটা মা আমাকে দিয়েছে। দেওয়ার পরে আমি একটু শান্ত হয়েছি, ঠিক আছে। শান্ত হওয়ার পরে মানে আমি তখন ঘুমিয়ে পড়েছি, মা বলছে যে তুই একদম ঘুমিয়ে পড়েছিস। আমার এই যে যা জিনিসগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি ভুলে গেছিলাম। মানে যখন আমার সাথে এই জিনিসটা হলো, যখন মানে একজন এসে আমার সাথে মানে একজন তান্ত্রিক এসে পুজো অর্চনা করা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে তো ওর মধ্যে কিন্তু এই দুদিনের যে ব্যাপারটা ওটা কিন্তু ও ভুলে যাবে। ও ভুলে না গেলে ও সেটা মানে আবার ভালো জীবনে কিন্তু ফিরতে পারবে না। তার জন্য ও কোনো কিছু কারণে ওরা ভুলে দিতে পারে বা কিছু ওদের আছে, ও কিন্তু ভুলে যাবে, কিন্তু আপনি যদি চান তো আপনি বলতে পারেন। তো মা বলছে ঠিক আছে আমি পরে বলবো, যখন আরও একটু বয়স হবে। আমি এটা জানতে পেরেছি, ধরো আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় আমি জানতে পেরেছি। 11-এ ঘটেছিল আর হ্যাঁ, ফার্স্ট আমি ইয়ারে জানতে ফার্স্টে, হ্যাঁ, পরে জানতে ফার্স্ট মানে ইয়ার ভুলে গেছিলে। ভুলে গেছিলাম আমি। তো এই যে মারা গেছিল সেটা আমি জানি, সেটা আমার মনে আছে। এই যে আমার সাথে যে ওই দুদিনের মারা ঘটনাটা যাওয়া অবধি মনে ছিল। মনে ছিল। হুম। তারপরে একদিন মা আমাকে বলছে যে তোর সাথে কিছু ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেই ঘটনাটা মানে তারপরে কি হয়েছিল, মানে এই যে ঘটনাটা হওয়ার পরে আমি না কিছু কিছু জিনিস ভুলে যেতাম, মানে এই জিনিসটা আমার হতো। তারপরে কি ডক্টর ফক্টর দেখিয়ে ঠিক হয়েছিলাম, মানে রেগে যেতাম, মানে অন্যরকম টাইপের হয়ে গেছিলাম, কারণ হুম। আমার সাথে যে এত কিছু হয়েছিল, একটা দেখবে তার একটা সাইড মানে এফেক্ট থাকে না, সেটা আমার সাথে হতো। তখন আমি মাকে বলেছিলাম, মা আমার সাথে কিছু হয়েছিল কি, কারণ আমি যে এই যে আমার বান্ধবীরা আছে, তারা তো সব জানতো, হুম। তারাও আমাকে বলেছিল, একটা বান্ধবী আমাকে বলেছিল তোর সাথে যে একটা ব্যাপার হয়েছিল না, তার জন্য তোর এই জিনিসগুলো হয়। হুম। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তখন এই কথাটা আমাকে বলেছিল। তো আমি তখন বলছি, আবার ঘটনায় আসি। এবার তো উনি তখন বলেন কি যে তখন আমি শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। এবার বিকেলবেলা উনি এসছেন। উনি আসার পরে আমাকে দেখেছে, দেখার পরে বলছে কি ও তো আর কিছুদিন থাকবে, মানে ও যদি আর যদি কিছু না করা হয় ওকে নিয়ে কিন্তু সে চলে যাবে। হুম। সে নয়, তারা আরও দুজন, মানে এর মধ্যে আরও দুজন আছে, একা নয়, একা ছিল। হ্যাঁ, কিন্তু আরও আরেকজন মানে এসছে, সে কোনো কিছুতে ওকে থাকতে দেবে না, ও কিন্তু আর ধরুন ওর আয়ু 2 থেকে 3 দিন। এবার মা তো এটা শুনে তো কাঁদছে। তো বাবা সেই মুভমেন্টে চলে এসেছিলো। তো বাবা বলছে কি হ্যাঁ এতটুকুনি একটা বাচ্চা মেয়ে, ওর হুম। আয়ু হচ্ছে 2-3 দিন, আপনি বেরোন তো এখান থেকে। হ্যাঁ, বাবা রেগে গেছে। হুম। বলছে আমি ডক্টর নিয়ে আসছি। তো উনি তখন বলছে আপনি যাই করুন না কেন, উনি যদি ভালো কোনো, আমি যার কথা সাজেশন দিচ্ছি তার সাথে যদি কথা না হয়, হুম। তাহলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে, আপনি যে কোনো ডাক্তার নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। তখন এবার উনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। এবার বাবা বলছে ঠিক আছে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনাকে কিছু বলছি না, আপনি এখান থেকে বিদায় হন, এরকমভাবে বলেছে। তো তখন মাকে কি করেছে, মাকে ছোটাটা চিরকুটে ওনার নাম্বারটা, মানে যার কথা উনি বলছেন ওটা হাতে দিয়ে উনি চলে গেছে। তো মা বলছে হ্যাঁ তুমি কেন ওকে করলে, ওনাকে কেন এটা করলে, আমি জানি ওর কি অন্য কিছু হয়েছে।
এবার ডাক্তার এসছে, ডাক্তার এসে বলছে কি ও তো কিছুই হয়নি, মানে আমার তো সেটা কিছু হয়নি, আমার তো এমনিতে কিছু হয়নি। বলছে ওর মানে এমনি একটা যে ওষুধগুলো হয় না, ধরো টেস্ট থেকে যে ওষুধগুলো হয় সেই যেগুলো মানে নর্মাল যে ওষুধগুলো সেগুলো দিয়ে দিল। বলছে ওর মনে হচ্ছে খুব একটা চাপের মধ্যে আছে, যেরকম ডাক্তাররা বলে তাই। এবার ওইগুলো খামান ঠিক হয়ে যাবে, ওর কিছুই হয়নি। তখন বাবা বলছে কি দেখো কিচ্ছু হয়নি ওর। হ্যাঁ, তখন মা তখন বলছে এই যে ওই যে এত 10টায় রুটি খেলো, ও যে এরকম করে গেলো কিছু হয়নি। তখন ডাক্তার বলছে দেখুন ওর হয়তো খিদে, মানে ও কি বলবে, খিদে পেয়েছে বা কিছু এরকম বলছে আর কি, সায়েন্সের ব্যাপার বলছে। ওর চাপ থেকে এগুলো হচ্ছে, আপনি একটা কাজ করুন, এই ওষুধে যদি না হয় সাইকিয়াট্রিস্ট দেখান। উনি যেগুলো বলার আর কি সেগুলো বলেছে, পাগল টাগল এরকম বলছে। তখন বাবা বলছে কি হ্যাঁ তোমার কাছে ছিল, এই করতে করতে ও পাগলই হয়ে গেছে, হ্যাঁ তুমি খালি ওকে এগুলো বলতে। মা এমনিতে একটুখানি বলতো এইটা কর সেটা কর, ঠাকুরে এটা করবি এটা পড়বি। তো ওর যদি কিছু হয়ে যায় তোমার, মানে নিজেদের মধ্যে আর কি ঝামেলা শুরু হয়ে গেছে, বুঝেছো তো। এবার হয়েছে, এবার আস্তে আস্তে না আমার দিন মানে সেদিনকে সকালবেলা উনি মানে ওয়েট মেশিন ছিল আমাদের বাড়িতে। এবার ওয়েট করিয়েছে যখন ডক্টর এসছে, তখন যে ওয়েটটা ছিল রাত্রিবেলা, রাত্রিবেলা মা ইচ্ছে করে আরেকবার ওয়েট করেছে। মা বলছে কি মানে কোনো দিনে সম্ভব না, 4 কেজি ওজন আমার কমে গেছে। একদিনে কারো 4 কেজি ওজন কমে? জীবনে কারো 4 কেজি ওজন কমবে না একদিনেই, তো কারো কমবে না। ধরো 1 মাস 1.5 মাস 2 মাস, এটা কোনো দিনই কোনো সায়েন্সে বলে না যে একদিনে একটা মানুষের সকালের যে ওজন ছিল রাত্রে সেটা 4 কেজি ওজন কমে যায়। এবার খুবই রুগ্ন টাইপের হয়ে গেছে, চোখ মুখ না মানে মনে হচ্ছে কি কদিন খাইনি, কিন্তু আমি সকালেই 10টা এরকম রুটি ফুটি খেয়েছি, দুপুরবেলা মাংস টাংস দিয়ে ভাত খেয়েছি। এবার খুব খারাপ অবস্থা আমার। তখন মা বলছে কি না ওর ওর কথা যদি মানে আমার বাবার কথা বলছে, বাবার কথা যদি ভাবে তাহলে আমার মেয়েটাকে আমি হারাবো। তো উনি কী করলেন, আমার বাবাকে দেখালো, আমার বাবাকে দেখিয়ে বলছে দেখো এই অবস্থা কোনদিন কোনো মানুষ হতে পারে তুমি বলো। সকালবেলা যে মানুষটা মানে তুমি তো দেখলে, তুমি সব নোট করলে, বাবা সব নোট করেছিল যে কী কী আছে, তুমি সব নোট করলে, ওয়েটে দেখালো এটা। আজকে রাত্রিবেলা আমি ওয়েট করলাম, দেখো তুমি নিজে আবার আবার ওয়েট করো, সেই 4 কেজি ওজন কম। বাবা তো এটা কোনো মানে পাচ্ছে না যে এটা কী করে হলো। তখন বলছে আমার কথা বিশ্বাস করো, আমি তো আমারও তো মেয়ে, তোমার যেরকম মেয়ে আমার তো সেরকম মেয়ে। এবার তুমি একটা কাজ করো, তুমি তার কাছে যাও, যার কথা বলেছে তাকে আবার ওখান থেকে আনতে হবে। সে থাকে অনেকটা দূরে, আমাদের যে জায়গাটা সেই জায়গা থেকে অনেকটা দূরে থাকে, তাকে তো আবার আনতে হবে। এবার যে পুরোহিত মশাই যার কথা যে এসেছিল আর কি, বৃদ্ধ মশাই, সে বলেছিল যে 2 থেকে 3 দিন আপনার মেয়ের আয়ু। এবার সেইখানে আমি যদি আজকের দিনটা ছেড়েই দিলাম, ধরো আজকের দিনটা হয়েই গেল, তারপরের দিনকে তাকে আনতে সময় লাগবে, সে একটা রিচুয়াল করবে, তারও একটা সময় লাগবে। তো তখন বাবাকে বলা হলো কি তুমি একটা কাজ করো, আরও আমার কাকা মানে সবাইকে ফোন করে আমার মা বলেছিলেন যে এই ব্যাপার, তো আমার মনে হয় ওর কিছু হচ্ছে। তখন সবাই বাবাকে বোঝালেন যে এটা এটা তো সম্ভব না, এটা ভিডিও কল করে আমার দেখিয়েছিল আমাকে আর কি, যে তুই একটা কাজ কর, তুই যা, কারণ এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার হয়, অন্য কোনো না ব্যাপার হওয়ার কিছু না, তুই বিশ্বাস করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই জিনিসগুলো হয়। এবার সকালবেলা বাবা ওখানে গেছেন, যে ঠিকানা দেওয়া হয়েছিল সেখানে উনি গেছেন। এবার তিনি একজন মুসলিম ছিলেন, ঠিক আছে। এবার তিনি মুসলিম ছিলেন। এবার উনি বললো ঠিক আছে আমি আসছি, আপনাদের সাথে আমি যাব। এবার আরও 3-4 জনকে নিয়ে এসেছিলেন। এবার নিয়ে আসার পরে ভীষণ একটা রিচুয়াল হয়। এবার রিচুয়ালটা যখন হচ্ছে না, তখন মা বলছে রিচুয়ালটা যখন হচ্ছে মানে উনি বলেছিলেন যে দরজাটা বন্ধ করে রাখবে আমার। আমি একটা ধরো 11-এ পড়ি, তখন কত বছর বয়স হবে আমার, ধরো 15 সামথিং 15-16 এরকম হবে, হ্যাঁ। তো সেই মেয়েটা দরজাটা এক লাফিতে খুলেছে, খুলে বেরিয়ে এসে বলছে কী করছিস সেগুলো, মানে আমাকে কেউ ধরে রাখতে পারছে না। যে উনি যে এসছেন ওনার সাথে আরও 4-5 জন এসেছে, বললাম 3-4 জন এসেছে।
এবার বাবা বলছিল যে এতগুলো মানুষ আসার মানে মাকে আর কি বলেছিল যে এতগুলো মানুষ আসার কি আছে, যে একটা তো রিচুয়ালই হবে। তখন মা বলছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তার জন্যই উনি আনছেন। এবার ঠিক আছে, এনেছে। মানে বেশ শক্তভক্ত, চার পাঁচজন যে এসছে, খুবই শক্তভক্ত একটা মানুষ। আমার পক্ষে, একটা বাচ্চা মেয়ের পক্ষে অতগুলো মানুষের সাথে কিছু ইয়ে করা সম্ভব না। মানে আমাকে ধরে রাখতে পারছে না, এত চিৎকার করছি, এত চেঁচামেচি করছি। আমি একটা কথাই বলছি, আমি ওকে নিয়ে যাবো। আমি এতদিন ধরে ওকে আমি রেখেছি, মানে অন্য একটা গলা, তানিশার গলা। বলছে এতদিন ধরে আমার কাছে ছিল, আমি ওকে ছেড়ে দেবো, এরকমভাবে বলছে আর কি। তখন পল্লবী মাও এসেছিলেন, পল্লবী মাকে বলা হয়েছিল, পল্লবী মাও এসেছিলেন। এবার পল্লবী মাও বুঝতে পেরেছিল যে এই ব্যাপার। তখন পল্লবী মা কাঁদতে কাঁদতে নাকি বলেছিল যে মা তুই ছেড়ে, তুই তো ওকে ভালোবাসতি, তোর সাথে তো খুব ভালো একটা ইয়ে ছিল, তুই ওকে, একটা ভালোবাসার মানুষের সাথে কি এরকম করতে পারে, তুই ওকে ছাড়। তারপর তানিশার মা বাবা তো আমরা জানি না কোথায় কী আছে। তো তাদের বলা হলো, কোনোতেই কাজ হচ্ছে না, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম হচ্ছে, মানে রিচুয়াল চলছে। সেই মুমেন্টে তখন যে ছিলেন আর কি মৌলবী, সে বলছে যে অনেক কিছু কিন্তু ছলনা হবে এখানে, অনেক কিছু ছলনা হবে, আপনারা কিন্তু সেই ছলনায় পা দেবেন না, তাহলে কিন্তু ওকে আর বাঁচানো যাবে না। এবার কি হয়েছে, সবাই তো ছিল, এমন না শুধু মা বাবা ছিলেন। এবার সেখানে আমার পাড়ার লোক 2-3 জন ছিল, তারপরে আমার কাকা, এই সবাই ছিল। এবার সেইখানে কি হয়েছে, আমার যে কাকি ছিলেন, এবার আমি দেখাচ্ছে আমি কিন্তু ওখানে বসা, এবার ওখানে বসা, উনি আবার ওদিক দিয়ে দেখছি কি আমি ওখান দিয়ে চুপচাপ বসে ওনাকে ডাকছি। হ্যাঁ, মানে আমি কিন্তু ওই যে রিচুয়ালটা হচ্ছে ওখানে সবাই আমাকে চেপে ধরে বসিয়ে রেখেছে। এবার যেরকম একটা মানে হয় আর কি, লোকে ছলনা টাইপের করে আর কি। এবার সেটা উনি আবার কি দেখছে যে সবাই, মানে উনি মৌলভী সাহেব বলেছিলেন যে কেউ কোনো কথা বলবে না, চুপ করে বসে থাকবে, যার কোনো অসুবিধা হবে সে আগে থেকে চলে যাক, সে কিন্তু এখানে কোনো কথা হবে না, আমরা শুধু মন্তব্য বলবো, আমরা শুধু কথা হবে, শুধু একটা যোগ্য টাইপের হচ্ছে, যতটা দূর আগুনটা যাবে ততটা ভালো, ঠিক আছে। এবার ওকে ওকে ইয়ে করা হবে, কেউ কোনো কথা বলবে না। আর ও কি করেছে, এবার ও মাকে বলছি এই দেখো তার জিনিয়া, বলছে এই দেখো জিনিয়া এখানে, এরকম বলে ফেলেছে। পুরো জিনিসটা মানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, কেটে গেছে পুরো জিনিস, পুরো যে এতক্ষণ 2 ঘন্টা যে করলো তার কোনো কিছু হলো না। আর ওখানে মা তাকিয়েছে, কেউ নেই, ওর তো একটা ছলনা করলো, মানে যাতে জিনিসটা ইয়ে হয়ে যায়, এবার কেটে যায়। এবার বলছে আপনি কি করলেন, এটা আপনি কি করলেন, ও কোথায়, আমি তো আপনাকে বললাম, আমি আগেই বলেছি অনেক কিছু ছলনা হবে, আপনার পাশে বসে থাকবে, অনেক কিছু হবে, সেখানে আপনি এটা করলেন। আর সেদিনকে ছিল হয়তো অমাবস্যা, এবার সব তো এগুলো হয় না, এবার একটা তিথি মেনে এগুলো করতে হয়। বলছে এই যেটা বললেন উনি, সেই তিথিটা আবার আসবে হচ্ছে ধরো 15 দিন এরকম পরে উনি বলেছিলেন আসবে, অমাবস্যা যেটা বলছেন। তো আমি এই যজ্ঞটা কী করে করব, এই যে যজ্ঞটা একটা তিথি থাকে, একটা লগ্ন থাকে, সেটা তো ভেঙে গেল, আর ওর তো আর বেশি দিন সময় নেই, তাহলে আমরা কি করব। এবার কাকিকে তো খুবই বলা, এবার কাকিও বুঝতে পারেনি, এটা তো ফার্স্ট টাইম না, আর উনি বুঝতে পারেনি। এবার তখন বলছে যে কাকি বলছে আমি সত্যি বুঝতে পারি, আমি বলছি ও ঠিক হয়ে গেছে বা কিছু। হ্যাঁ, তো তখন যে মৌলবী সে ছিলেন, সে বলছে আমি জানি না, আমি তাও এখন তো আর কিছু করা যাবে না, যখন হয়ে গেছে তখন আর কিছু করা যাবে না। এবার আমি পুরো এখন চুপ করে বসে আছি। হ্যাঁ, এবার উনি একটা কিছু দিল, একটা 2টো মাদুলি দিয়েছিল, বলছে এই মাদুলি কিন্তু ও নিজের থেকেই খোলার চেষ্টা করবে, আপনারা কিন্তু খুলতে দেবেন না যতদিন না আবার হচ্ছে। হ্যাঁ, আবার আমরা যোগ্যটায় বসছি ততদিন, কালকে তো আর বসা যাবে না, এটা একটা নিয়ম থাকে। তো এই মাদুরিটা যখন সব সময় আপনি পাশে থাকবেন। তখন মা বললেন ঠিক আছে, আমি আমার মেয়ের জন্য আমি অফিসে আমি বলে দিচ্ছি, আমি এখন বাড়িতেই থাকবো। তো বাবাও বলেছিলেন, বাবাও বাড়িতে ছিল। তারপর বলছে কোনোভাবে যেন ও এটা ফেলে না দেয়, ফেলে দিলে কিন্তু আর ওকে বাঁচাতে পারবো না, মানে সেদিনকে রাত্রেই কিছু একটা হয়ে যাবে। আমি যে সেদিনকে দেখলাম যে ওই একটা ভারী কিছু, তারাই ছিল
ওই যে বললাম না যে রাত্রিবেলা এরকম ভারী কিছু আমার বুকে এতে হচ্ছে। এবার ও মানে ও এমন হয়ে গেছে এখন ব্যাপারটা, আপনার সামনে থাকলে ওটা যদি আপনি আপনার সামনেই থাকে, ওই মাদুরিটা যদি ফেলে দেন তো সামনেই কিছু একটা হয়ে যাবে। কোনো একটা কারণে ওকে ও মানে ইয়ে হয়ে যাবে। তো সবাই খুবই ইয়েতে ছিল। উনি সব বলে চলে গেলেন। ভালো করে মন্ত্র-ফন্ত্র বলে গঙ্গা জল ছিটিয়ে-ফিটিয়ে তারপরে ওদের যে কী সব ইয়ে থাকে ওগুলো সব পড়ল। পড়ার পরে উনি দুটো মাদুলি দিলেন, একটা ডান হাতে, একটা বাঁ হাতে। দিয়ে বলল যে এই দুটো যেন কোনোভাবেও না খোলে। ও কিন্তু খোলার চেষ্টা করবে। আমি চলে যাওয়ার পরেই খোলার চেষ্টা করবে। এবার সব সময় একটা মানুষকে সবসময় চোখে চোখে তো রাখা সম্ভব না। এবার মা যদি টয়লেটে যায়, বাবা আছে। মা যদি রান্নাঘরে যায়, এরকমভাবে হচ্ছে আর কি। কেউ আমার পাশ ছাড়ছে না। এমনি আমি নর্মালি আছি আর কি, মানে তখন কিছু ব্যাপার হচ্ছে না, তখন কিছু ব্যাপার হয়নি। মা আমাকে যেটা বলেছেন বলছে আমি নর্মালি আছি, আমার খাওয়া দাওয়া একটু কমে গেছে, আমি চুপচাপ বসে আছি। হ্যাঁ, এবার সবার সাথে কথা বলছি। এবার রাত্রে কি হয়েছে, তখন কটা বাজে, 2টো 2:30 এরকম হবে। তো সেই সময় তো জিনিসটা ইয়ে হতো। তো সেই সময় আমার কি হয়েছে হঠাৎ করে, মানে আমার কি হচ্ছে, আমি ডান হাত বাঁ হাত ছুটছি ওটা খুলবো, সে চেপে ধরে রাখতে পারছে না কেউ। এবার মানে পাড়ার লোক ডেকে এনে আমার হাত দুটো চেপে ধরছে, বলছে ওটা আমি খুলবো, ওটা আমার অস্বস্তি হচ্ছে, ওটা আমি রাখতে পারবো না। আবার ফোন করা হলো, তো উনি বলছে ঠিক আছে আমি আসছি। এবার উনি সকালবেলা এসছেন 5টা 5:30 এসে, তো উনি বললেন যে বেশি দিন এটা রাখা যাবে না, কারণ ও যা করছে, আপনারা তো সবসময় একটা স্বাভাবিক। মানুষকে হুম। তাকিয়ে থাকা সম্ভব নয়, ও খুলে ফেলবে। যাই হোক, একটা দেখবে যাই মানে যতই হোক, একটা ভালো মানুষের সাথে কোনোদিন খারাপ হয় না। ও তো কিছু খারাপ করেনি কারোর সাথে। এবার ও সবার সাথে বন্ধুত্ব রেখেছে, সবার সাথেই ইয়ে করেছে। এবার ওরা যদি এখন ইয়ে হয়ে যায়, তখন তো কিছু করার নেই। আমি একটা কাজ করি, আমি আজকেই ইয়েটা করি, যজ্ঞটা যোগ্যতা করি। করে নিই। হ্যাঁ, যা হোক ঠাকুরের ইয়ে করে, আল্লাহর নাম করে, আপনাদের ঠাকুরের নাম করে আমি শুরু করি, দেখি না কি হয়। ঠাকুর নিশ্চয়ই এতটা ইয়ে নয়। তো এবার উনি শুরু করলেন, সেটা কিন্তু কোনো লগ্ন ছিল না, কোনো কিছু না, উনি নিজের মতো শুরু করলেন। এবার ওনার যে ওপরও থাকে তো গুরুজি বা যাই হোক ওদের যা ইয়ে থাকে, আমি বলছি গুরুজি, তাকে ফোন করে বললেন যে এই ব্যাপার হচ্ছে, আমি আজকে কোনো কিছু নেই, আমি হঠাৎ করে শুরু করতে চাই, আমি কি শুরু করতে পারবো? তখন উনি বললেন ঠিক আছে, একটা বাচ্চা মেয়ের ব্যাপার তো, আপনি আপনি শুরু করুন, যা হবে দেখা যাবে। তো সেই মুভমেন্টে শুরু করা হলো। তো শুরু করা হওয়ার পর 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হয়েছে। সেদিনকে কোনো কিছুর প্রবলেম হয়নি, কেউ কিছু বলেনি। তারপর যখন 3.5 ঘন্টা হয়েছে না, তখন মা বলছে পুরো দরজাটা বন্ধ ছিল, শুধু একটা ঘরে সব মা বাবা আর কাকু কাকিমা সবাই ছিলেন, আরও 3-4 জন ছিলেন। মানে মানে বলছে যে একটা দুটো কালো ধোঁয়া দুদিক দিয়ে, মানে আমার ডান দিক থেকে বাঁ দিক থেকে, হ্যাঁ, কালো ধোঁয়া ধোঁয়া একটা বেরিয়ে এসে না একদম যে যজ্ঞটা হচ্ছে ওর মধ্যে চলে গেল। হুম। তো উনি তখন বুঝতে পেরেছে যে ওরা আর কিছু নেই। তো তখন যখন চলে, পল্লবী মা খুবই কষ্ট পেয়েছে, যে ও তো বুঝতে পেরেছিল, কেঁদে ফেলেছে ওর মা। তো এবার উনি বলছে যে মৌলবী ছিলেন, তিনি বলছে কি আর কোনো ভয় নেই, কিন্তু আপনার যে মেয়ে, তাকে বলবেন যে বন্ধু ঠিক আছে, এখন বা বেস্ট ফ্রেন্ড করার দরকার নেই, মানে ও এখন একটু অন্যরকমই হয়ে যাবে, মানে আমি ওকে এতদিন 2 দিন তো এরকম ছিল, আর এটা 5 থেকে ওর সাথে ছিল, কিছু হয়নি। কিন্তু আমি বলবো কি এই একটা এফেক্ট থাকে, আমি যতই ওকে করি না কেন, একটা এফেক্ট থাকে। ও যতটা সম্ভব এখন একটু এতে থাক, হ্যাঁ, একটু আপনি স্কুলে অত যেতে হবে না, বাড়িতে থাক, আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে। তো ওই জিনিসটা, যে এই যে ঘটনাটা ঘটেছিল ওর সাথে, এটা কিন্তু ও ভুলে যাবে। এমন কিছু একটা হয়তো আমাকে খাইয়েছিল, হুম। তারপর আমি ভুলে গেছিলাম জিনিসটা।
বলছে কিন্তু পরবর্তীকালে ওর একটা ব্যাপার কী হবে, ও ভুলে যাবে, খালি একটা কিছু হবে তো ও জিনিসটা মনে রাখতে পারবে না, ওর মাথাতে তো অনেকটা ইয়ে গেছে না, 2 দিন ধরে তো অনেক প্রবলেম ওর সাথে হয়েছে। তো মা বলছে ঠিক আছে, আমি ওকে এখন কিছু বলবো না। বলছে আপনি বলতে পারেন, 3-4 বছর পর বলতে পারেন। হ্যাঁ, তো বলছে ঠিক আছে, এরকম হলো। তারপর আমার সাথে আর সেরকম কিছু হয়নি। এবার আমার যে বন্ধু বান্ধবরা ছিল তারাও আর আমাকে কিছু বলেনি। তো এটাই এটাই হয়েছিল আমার সাথে ঘটনা। আরও অনেক ঘটনা ঘটেছে, আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আজকে। একদম, একদম। এটাই বলে যে মানে কি বলবো, গভীর বন্ধুত্বর কারণে এই বিষয়টা হলো। হ্যাঁ, এবার এমন বিষয় না, কিছু কিছু বন্ধুত্ব এমন হয় লাইফে, সেটা অনেকটা গভীর হয়ে যায়। মানে এরকম হয় না যে, কারণ বন্ধুত্ব করতে গেলে তো তার কোনো মাপকাঠি থাকে না না যে না আমি এর সাথে এতটাই মিশবো। এখনকার যুগে হয়তো হচ্ছে, এখন বাট হচ্ছে, আমাদের সময় তো হ্যাঁ, ওই এটা ব্যাপারগুলো হতো হতো না। না, যে আমরা ভাবতাম না বন্ধুত্ব না, করতে গেলে। বাট এখন মানুষ স্বার্থে বন্ধু করে বা বিভিন্ন কারণে বন্ধুত্ব করে, এটাও হয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না। আর আপনারাও যদি এখানে এসে ঘটনা শোনাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাকে এখানে ডেকে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।